খুব শীঘ্রই আমাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হতে চলেছে। মানুষ কি মনে করে না যে বহির্জাগতিক প্রাণীরা আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করবে? অবশ্যই করবে। তারা আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপ করবে। তিনি যে আসলে কারো সাথে যোগাযোগ করেছেন এবং দর্শকদের কাছে জানতে চেয়েছেন যে তার কিছু বলা ঠিক হবে কিনা, তা থেকে এটাই সবচেয়ে কাছাকাছি ইঙ্গিত পাওয়া যায় যে কি ঘটছে তা গুরুত্বপূর্ণ নয়। যা ঘটে তা দিয়ে আপনি কি করেন সেটাই আপনার জীবনে পার্থক্য গড়ে দেয়। সুতরাং চমৎকার। দুই জীবনের মাঝে কি ঘটে? এটা শুধু একটা ছোট প্রশ্ন। সুতরাং আমরা যে বড় প্রশ্নটি পেয়েছি তা হলো, যখন আমাদের সাথে অন্যান্য প্রাণের পরিচয় ঘটবে তখন কি কোনো নিশ্চয়তা আছে যে তারা সবাই আমাদের সাহায্য ও সমর্থন করার জন্য এখানেই থাকবে? আমি বিশ্বাস করি যে পর্দার আড়ালে ইতিমধ্যেই এমন কিছু কাজ চলছে যেখানে তারা আমাদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনে সাহায্য করছে। হার্ট কোহেরেন্স কোলাবোরেটিভ আমাদের লক্ষ্য হলো মানুষকে হৃদয়ের নিরাময় শক্তির সাথে পরিচিত করানো, এবং এর জন্য আমাদের সত্যি আপনাদের সাহায্য প্রয়োজন। এই মুহূর্তে মাত্র 1% দর্শক সাবস্ক্রাইব করেন। আমরা এই সংখ্যাটিকে 6% নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছি। আমরা এটা করতে চাই কারণ যত বেশি মানুষ সাবস্ক্রাইব করবে বিশ্বের তত বেশি মানুষ হার্ট কোহেরেন্সের জাদুকরী অনুশীলন শিখতে পারবে। তাই আপনি যদি কখনো শুনে থাকেন, যদি এই বার্তাটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন। শুধু 1 মুহূর্ত সময় নিয়ে সাবস্ক্রাইব করুন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা। হার্ট কোহেরেন্স কোলাবোরেটিভে সবাইকে স্বাগতম। আমরা খুবই উত্তেজিত। আমাদের বন্ধু ড্যারিল আঙ্কা আজ আবার আমাদের সাথে ফিরে এসেছেন। ধন্যবাদ ড্যারিল। আমারও ভালো লাগছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের প্রথম সাক্ষাৎকারের পর আপনাদের কমিউনিটি থেকে আমাদের কাছে শত শত প্রশ্ন এসেছিল, তাই আমরা সেই সমস্ত প্রশ্ন সংকলন করেছি। আমরা আপনাদের ফেসবুক কমিউনিটির সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করেছি যে তাদের আর কোনো প্রশ্ন আছে কিনা, এবং এই মুহূর্তে আমরা আপনাদের কমিউনিটি থেকে হাজার হাজার প্রশ্ন পেয়েছি। তাই আমরা সেগুলাকে সংকলন করে সেরা প্রশ্নগুলো বেছে নিয়েছি, এবং এটি মূলত একটি সম্মিলিত চেতনার সাক্ষাৎকার। তাই যারা শুনছেন এবং কোনো না কোনোভাবে এতে অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের ভালোবাসি এবং এখানে আপনাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা সম্মানিত। হ্যাঁ, আমরা খুবই উত্তেজিত। আপনারা কি চান আমি শুরু করি? আচ্ছা, বলুন। ঠিক আছে। তো প্রথম প্রশ্নটি হলো ফর্মুলাটি সম্পর্কে, যা আপনার পরিচিত যে কেউ জানবে যে এটি আপনার সর্বোচ্চ উদ্দীপনাকে অনুসরণ করার এবং আপনার জীবনে বিভিন্ন জিনিসকে বাস্তবে রূপ দেওয়ার ফর্মুলা। তো ফর্মুলাটির চতুর্থ ধাপ হলো যাই ঘটুক না কেন একটি ইতিবাচক অবস্থায় থাকা। পঞ্চম ধাপ হলো আমাদের বিশ্বাস ব্যবস্থাগুলোকে ক্রমাগত অনুসন্ধান করা। আমরা কিভাবে একটি ইতিবাচক অবস্থায় থাকব যদি আমরা আমাদের ভয় বা নেতিবাচক বিশ্বাসগুলোর চোখে চোখ রাখি? আসলে আপনি সেগুলাকে পর্যবেক্ষণ করছেন। আপনি কোন বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে আছেন তা বোঝার জন্য নিজেকে পরীক্ষা করছেন, এবং অন্ততপক্ষে আপনি যদি শুধু ধারণাটি অন্বেষণ করেন তবে কিছুটা নিরপেক্ষভাবে সেগুলোর দিকে তাকাতে পারেন। যদি এমন কিছু ঘটে যেখানে আপনি হঠাৎ ভয় পান বা সেভাবে কোনো নেতিবাচকতা অনুভব করেন, তবে তা ঠিক আছে যতক্ষণ না আপনি এর মধ্যে ডুবে থাকেন, এটি নিয়ে পড়ে থাকেন, এর জন্য নিজেকে বিচার করেন এবং এতে আরো নেতিবাচকতা যোগ না করেন। এর মূল বিষয় হলো নিজেকে এই প্রশ্নটি করা যে আমি কেন এমন অনুভব করছি, কারণ আপনি এর কার্যপ্রণালীটি বোঝেন। যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে নিজের সম্পর্কে কোনো কিছু সত্য বলে আপনার বিশ্বাসই এই অনুভূতির জন্ম দেয়। সুতরাং এক অর্থে এটা এক ধরনের স্ববিরোধী ব্যাপার যে আচ্ছা, আমি আমার আবেগকে অনুসরণ করছি, আমি আমার উত্তেজনা অনুভব করছি, এবং তারপরে এমন একটি বিষয় সামনে আসে যা আমার কাছে প্রকাশিত একটি বিশ্বাস যা আমি অবচেতনভাবে আঁকড়ে ধরেছিলাম, এবং এটি অনুভূতিকে বদলে দেয়। এবং এটা ঠিক আছে কারণ আপনাকে এটিকে এভাবে দেখতে হবে যে যা আপনার পছন্দের নয় এবং আপনার উত্তেজনার স্পন্দনের প্রতিনিধিত্ব করে না, তা খুঁজে পাওয়াও আপনার উত্তেজনারই একটি অংশ। কারণ সেগুলাকে খুঁজে পাওয়ার অর্থ হলো আপনি সেগুলোর মোকাবিলা করতে এবং সেগুলাকে যেতে দিতে পারেন। অন্যথায় সেগুলো অবচেতন থেকে যায় এবং বারবার সামনে আসতে থাকে, এবং তখন আপনাকে বারবার এর মোকাবিলা করতে হয়। সুতরাং যখন আপনি হয়তো কোনো নেতিবাচক কিছু অনুভব করছেন, তখনও একটি ইতিবাচক অবস্থায় থাকা ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে ইতিবাচক অবস্থার সহজ অর্থ হলো আপনি যে এটি অনুভব করেছেন তা মেনে নেওয়া, এবং কেন আপনি এটি আঁকড়ে ধরে আছেন তা খুঁজে বের করতে ও এটিকে যেতে দেওয়ার জন্য এর সাথে কাজ করা, বরং এটি অনুভব করার জন্য নিজেকে বিচার করা বা কিছু ভুল হয়েছে ইত্যাদি ভেবে আরো গভীর নেতিবাচক অবস্থায় চলে না যাওয়া। সুতরাং
সেই পরিস্থিতিতে একটি ইতিবাচক অবস্থায় থাকার সহজ অর্থ হলো যা সামনে আসে তার সাথে কাজ করা। উদ্ধৃতি চিহ্ন। এটা থেকে পালিয়ে যাবেন না। চমৎকার। দুই জীবনের মাঝে কি হয়? এটা একটা ছোট প্রশ্ন। আচ্ছা, আত্মা হিসেবে আমাদের স্বাধীন ইচ্ছা আছে এবং আমি যা বুঝি তা হলো যখন আমরা আত্মায় ফিরে যাই তখন আমাদের পথপ্রদর্শকরা আমাদের পথ দেখাবে। আপনি আপনার সেই দলের সাথে দেখা করবেন যারা আপনাকে জীবনভর সাহায্য করেছে, আপনার আত্মার পরিবার, আপনার আত্মিক পথপ্রদর্শক এবং স্বর্গীয় জগতের সদস্যরা, অর্থাৎ যার সাথেই আপনি সংযুক্ত থাকুন না কেন। আপনাকে এক ধরনের জীবন পর্যালোচনা মধ্য দিয়ে যেতে হবে যাতে আপনি শিক্ষাগুলো শিখতে পারেন, শিক্ষাগুলো দেখতে পারেন এবং আপনার জীবনে থাকাকালীন করা পছন্দগুলোর প্রভাব দেখতে পারেন। এমন প্রভাব যা হয়তো অন্য মানুষের উপর পড়েছে, আপনার করা পছন্দ যা হয়তো কিছু নির্দিষ্ট ঘটনা ঘটিয়েছে। আবারও বলছি, এটা কোনো শাস্তি বা বিচার নয়, শুধু একটি পর্যবেক্ষণ যে আমি এটা করেছি এবং হয়তো আমি এটা অন্যভাবে করতে পারতাম কারণ এর ফলে এটা তৈরি হয়েছে বা এটা ঘটেছে। এটা আমার পছন্দ ছিল না অথবা এটাই আমার পছন্দ ছিল। সুতরাং আবারও বলছি, আপনি জীবন পর্যালোচনার সময় এই সবকিছু আত্মস্থ করবেন। আপনি এমনভাবে এটি অনুভব করবেন যেন এটি সত্যিই আপনার সাথে ঘটছে, এবং অন্য কথায়, আপনি যদি এমন কিছু করে থাকেন যা অন্য কাউকে প্রভাবিত করেছে। এক বিশেষ অনুভূতি হয় কারণ এখন অভৌত বাস্তবতায় কোনো বাধা নেই, কোনো স্থানকালের বাধা নেই। আপনি আসলে আপনার কাজের পরিণতি সেই ব্যক্তির দৃষ্টিকোণ থেকে অনুভব করতে পারেন যিনি এর দ্বারা প্রভাবিত হয়েছেন, এবং সেই ব্যক্তি আক্ষরিক অর্থেই 10, 100 বা হাজার হাজার মানুষ হতে পারে। কিন্তু আবারও বলছি, সেখানকার সময় এখানকার মতো নয়, তাই পৃথিবীর সময়ের তুলনায় জীবন পর্যালোচনা করতে মাস বা বছর লেগে যেতে পারে বলে মনে হতে পারে, কিন্তু আত্মিক জগতে এটি আসলে এক নিমেষে ঘটে যায়। কিন্তু জীবনে যা কিছু ঘটেছে তার সবকিছু আপনি দেখতে ও অনুভব করতে পারবেন, এবং আপনি তা ব্যবহার করে আপনার আত্মার জ্ঞান ও বিকাশে অবদান রাখতে পারবেন। আপনার আত্মার প্রসার ও বিকাশের জন্য পরবর্তী করণীয় বিষয়ে আপনার দলের সাথে পরামর্শ করতে পারবেন, এবং আপনার পছন্দের যে কোনো অভিজ্ঞতা লাভ করতে পারবেন। সুতরাং এখানে অনেক স্বাধীন ইচ্ছা শক্তি, আপনার দলের সাথে আলোচনা, অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তারপর আপনি পরবর্তী অভিজ্ঞতা লাভের জন্য বেছে নেন। এর মানে এই নয় যে আপনাকে এখনই আত্মিক জগৎ ছেড়ে যেতে হবে। আপনি সেখানে সময় কাটাতে পারেন, আত্মিক জগতে অনেক কিছু অভিজ্ঞতা লাভ করতে পারেন, মাত্রা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনারা সবাই একরকম ভাবে ঠিক করেন যে আপনার জন্য পরবর্তী সেরা কাজটি কি হবে, ঠিক যেমন আপনারা অন্যদেরও তাদের জন্য পরবর্তী সেরা কাজটি কি হবে তা ঠিক করতে সাহায্য করেন। এই সব কিছু চলতে থাকে। আপনি সেই সব মানুষদের সাথে দেখা করবেন যাদেরকে আপনি বাস্তব জগতে চিনতেন। আপনি তাদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করবেন, পুনর্মিলিত হবেন, যার মধ্যে পশু পাখি ইত্যাদিও অন্তর্ভুক্ত। সুতরাং আবারও বলছি, এটা অনেকটা বাড়ি ফেরার মতো। এটাই আপনার স্বাভাবিক অবস্থা। বাস্তব জগৎ হলো আপনার আত্মার ভেতরে ঘটে চলা এক ধরনের স্বপ্ন প্রতিফলন মাত্র। তাই আপনি আবার আপনার পূর্ণ আত্মায় পরিণত হন। আপনি সত্যি আপনার জীবনের সময়রেখার উপর নিচ তাকাতে ও পর্যবেক্ষণ করতে পারেন। আপনি অন্য সময় এবং অন্য জীবনে তাকাতে ও পর্যবেক্ষণ করতে পারেন। আপনি সত্যি বিভিন্ন জিনিসের মধ্য থেকে সিদ্ধান্ত নিতে ও বেছে নিতে পারেন যে আপনি কি করতে আগ্রহী হবেন। এটাই হলো সারসংক্ষেপ। এটা খুব ভালো। আমি অনেকদিন আগে মাত্র একবার এই ধারণাটি শুনেছিলাম যে আপনি আপনার জীবদ্দশায় অন্য মানুষদের যে অনুভূতিগুলো অনুভব করিয়েছেন সেই সমস্ত অনুভূতি আপনি আবার অনুভব করবেন, এবং আমি আর কখনো কাউকে এই কথা বলতে শুনিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আবারও বলছি, আমরা সবাই সংযুক্ত, এবং শুধুমাত্র ভৌত জগতেই আমরা বিচ্ছিন্নতার এক বিভ্রম তৈরি করি যা আমাদের সেই সবকিছু অনুভব করা থেকে বিরত রাখে, যদি না আমরা অত্যন্ত সহানুভূতিশীল হই, যা কিছু মানুষের মধ্যে থাকে। কিন্তু আধ্যাত্মিক জগতে আপনি সম্পূর্ণরূপে সহানুভূতিশীল এবং টেলিপ্যাথিক। সুতরাং শক্তি হিসেবে যা কিছু সৃষ্টি হয়েছিল তা আপনি এমনভাবে অনুভব ও অভিজ্ঞতা লাভ করেন যেন তা আপনার সাথেই ঘটছে। তাই ভৌত জগতে এক ধরনের বিলম্ব প্রক্রিয়া কাজ করে যা আধ্যাত্মিক জগতে ফিরে গেলে জমা হতে থাকে। ফলে আপনি সেই সবকিছু আবার সঙ্গে সঙ্গে এমনভাবে যাপন করেন যেন অন্য কেউ যা কিছু দ্বারা প্রভাবিত হয়েছিল তা আপনার সাথেই ঘটছে। ফলে আপনি তাদের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন। এটা অনেকটা আমার জুতোয় 1 মাইল হাঁটো প্রবাদের আধ্যাত্মিক সংস্করণ। আবারও বলছি, কারণ আমরা সবাই সংযুক্ত, তাই
আপনি সেই সংযোগ অনুভব করতে পারেন এবং প্রভাবিত হওয়া অন্য সকলের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো অভিজ্ঞতা করতে পারেন। এখন আমি নিশ্চিত যে এর বিভিন্ন মাত্রা থাকতে পারে। অন্য কথায়, অচেতনভাবে বা অনিচ্ছাকৃতভাবে কিছু করা এবং অন্য কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে তা করার মধ্যে একটি বিশাল পার্থক্য থাকতে পারে। আপনি হয়তো এর প্রতি নেতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখাবেন, যদিও আপনার তেমন কোনো উদ্দেশ্য না ও থাকতে পারে, কিন্তু সেই অনুভূতিটা হয়তো সম্পূর্ণ ভিন্নভাবে অনুভূত হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করতেন। সেই অনুভূতিটা হয়তো আরেকটু বেশি তীব্রভাবে অনুভূত হতো, কিন্তু তা সত্ত্বেও আপনি এর অভিজ্ঞতা লাভ করবেন। তবে আবারও বলছি, আমি জানি এটা আমাদের পক্ষে কল্পনা করা কঠিন, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই বিষয়গুলোর কোনোটি সেই একই ধরনের আবেগ নিয়ে আসে না যা আমাদের বাস্তব জগতে থাকে। আপনি এর সাথে নিজেকে মেলান, অনুভূতিগুলো সহ পুরো অভিজ্ঞতাটা লাভ করেন, কিন্তু এটা অনেকটা বিচ্ছিন্নভাবে হয়, যেন আপনি কোনো সিনেমা দেখছেন। আর তাই মূল ধারণাটা হলো, আপনি এই সবকিছু অনুভব করতে পারেন, কিন্তু অনেকটা সেইভাবে যেভাবে আপনি দিবা স্বপ্ন দেখেন বা কোনো সিনেমা দেখেন এবং সেই সাথে বিভিন্ন অনুভূতি অনুভব করেন, কিন্তু আপনার মনের গভীরে এই ঘটনাটা এই মুহূর্তে আপনার সাথে ঘটছে না। কিন্তু আপনি এটা এতটাই অনুভব করতে পারেন যে এর থেকে আপনার প্রয়োজনীয় শিক্ষাগুলো গ্রহণ করতে পারেন, যাতে হয়তো পরের বার আপনি ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন। সময়, এটা সম্ভবত আমাদের পাওয়া সবচেয়ে বিস্ময়কর সাক্ষাৎকারের উত্তর। তাই পরের 10 মিনিট যদি আমার ঝিমুনি আসে, আমি এই প্রশ্নটা নিয়েই ভাবতে থাকবো, মাঝের শূন্যস্থানটা নিয়ে। হ্যাঁ। এরপর আপনি কি যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, এই ধারণাটি এবং আত্মারা বিকাশের জন্য বিভিন্ন জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে চায়, এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলবেন, বিশেষ করে শোকাহত বাবা মা বা চরম দুঃখজনক ঘটনার শিকার হওয়া মানুষদের প্রসঙ্গে? হ্যাঁ, এটা মানুষের জন্য বোঝা এবং মেনে নেওয়া সত্যিই খুব কঠিন। কিন্তু আত্মারা একটি জীবনপথ তৈরি করে। সমস্ত জীবনপথ একে অপরের সাথে জড়িত এবং সংযুক্ত, এবং সেগুলো বহুবিধ উদ্দেশ্য পূরণ করে। মানে, আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে তা হলো, আত্মার দৃষ্টিকোণ থেকে এটি একটি অস্থায়ী অভিজ্ঞতা। এক অর্থে আত্মার দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণত ভৌত বাস্তবতায় যেভাবে বুঝি, এই শারীরিক অভিজ্ঞতাটি বাস্তব নয়। এটা অনেকটা একটা নাটকে অভিনয় করার মতো। আর তাই এমন কিছু জিনিস বেছে নেওয়া যেতে পারে যা অত্যন্ত সীমাবদ্ধ, অত্যন্ত বিভ্রান্তিকর, অত্যন্ত অন্যায্য বলে মনে হতে পারে, অথবা শারীরিক দিক থেকে মর্মান্তিক। কিন্তু যেমন ধরুন, আপনি যখন কোনো নাটক দেখছেন এবং সেখানে নায়ক ও খলনায়ককে দেখেন আর মর্মান্তিক ঘটনা ঘটে, এই ধরনের আরো অনেক কিছু। কিন্তু তারপর নাটক শেষ হয়ে যায় এবং সেই দুই অভিনেতা বাইরে গিয়ে বিয়ার পান করেন আর হাসাহাসি করেন। সুতরাং মূল ধারণাটি হলো, আত্মার দৃষ্টিকোণ থেকে এই সমস্ত কিছু বেছে নেওয়ার পেছনে কারণ থাকে। উদাহরণস্বরূপ, কেউ হয়তো এমন একটি পরিস্থিতি বেছে নিতে পারে যাকে আমরা খুব সীমাবদ্ধ অবস্থা বলবো, যেমন কোনো রোগ বা এই জাতীয় কিছু, যা তার জন্য খুব চাপ সৃষ্টি করে বলে মনে হয়। কিন্তু মূল ধারণাটি হলো, ডাক্তার বা বিজ্ঞানীরা সেই অবস্থাটি পরীক্ষা করে সম্ভবত জেনেটিক্স বা কোষ পরীক্ষা করার মাধ্যমে জীবন কিভাবে কাজ করে সে সম্পর্কে তথ্য, প্রতিকার এবং ধারণা খুঁজে পেতে পারেন। এটি আমাদের জ্ঞান বৃদ্ধি করে। তাই অনেক সময় অত্যন্ত উন্নত আত্মারা মানবজাতিকে এগিয়ে যেতে, বিকশিত হতে এবং এমন কিছু শিখতে সাহায্য করার জন্য এই ধরনের পরিস্থিতিগুলো নিজেদের উপর গ্রহণ করে, যা তারা সেই পরিস্থিতিগুলোর সংস্পর্শে না এলে শিখতে পারত না। আত্মা আবারও তার জীবনের পথ বেছে নেয়, সে তার প্রবেশের পথ বেছে নেয়, সে তার প্রস্থানের পথ বেছে নেয়, সাধারণভাবে বলতে গেলে। তাই এমনকি যখন কাউকে খুব অল্প বয়সে মর্মান্তিকভাবে মারা যেতে দেখা যায়, তখনও আত্মার জন্য সেই সীমিত পরিমাণ ভৌত বাস্তবতাকে অনুভব করার একটি উদ্দেশ্য এখনো আছে, এই অর্থে যে তাদের শুধু এটুকুই প্রয়োজন, এবং তারা আধ্যাত্মিক স্তরে তাদের পরিবারের সাথে এটি করার জন্য একটি চুক্তি করেছে। এবং আবারও এটি বহুবিধ উদ্দেশ্য সাধন করে। আপনাকে বিষয়টি ক্ষেত্র বিশেষে বিবেচনা করতে হবে। আপনি এর সবকিছুকে আবশ্যিকভাবে সাধারণীকরণ করতে পারেন না। কিন্তু ধরা যাক, একটি শিশু অল্প বয়সে মারা গেল, বাবা মা শোকাহত, এবং আমি তা বুঝতে পারি এবং সেই আবেগগুলো অনুভব করা স্বাভাবিক। কিন্তু মূল ধারণাটি হলো, অবশেষে এটি বাবা মাকে শিশুটির আত্মার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা শুরু করতে সাহায্য করতে পারে, যা আধ্যাত্মিকতার প্রতি তাদের সচেতনতার সাথে সংযোগ বাড়াতে পারে, এবং শিশুটি তাদের সাহায্য করতে পারে,
কারণ সে আর শিশু নয়, সে একটি আধ্যাত্মিক সত্তা হিসেবে তার পূর্ণ রূপে ফিরে এসেছে এবং সে হয়তো সাময়িকভাবে এই জীবনে থাকতে চেয়েছিল বাবা মাকে মনে করিয়ে দিতে যে জীবনের চেয়েও বেশি কিছু, তাদের মৃত সন্তানের সাথে সংযোগ স্থাপনের চেষ্টায় মনোনিবেশ করতে সাহায্য করতে, যাতে তারা তাদের আধ্যাত্মিকতার অনুভূতি বাড়াতে পারে, তারা হয়তো আরো ভালো অনুভূতি লাভ করতে পারে তাদের মধ্যে জীবনের ধারাবাহিকতার অংশ। অথবা এটা যেভাবে ঘটে সেভাবে ঘটার পেছনে আরো কয়েক ডজন কারণ থাকতে পারে। কিন্তু এই সবকিছু মূলত সর্বসম্মত, সবকিছুই অভিনীত হয় এবং এটি বিভিন্ন উদ্দেশ্য পূরণ করতে পারে। এই কারণেই প্রতিটি পরিস্থিতিকে ভালোভাবে খতিয়ে দেখাটা খুব জরুরি, এটা বোঝার জন্য যে আচ্ছা, এই অভিজ্ঞতা থেকে আপনার জীবনে এই ঘটনা ঘটার ফলে আপনি কি শিখছেন, জানেন এটি আপনাকে কোন দিকে মনোনিবেশ করাচ্ছে যা অন্যথায় করাতো না। আপনি কি সেই রোগ নিরাময়ের জন্য একজন কর্মী হয়ে উঠবেন? আপনার সন্তান একটি দুর্ঘটনায় নিহত হয়েছে বলে আপনি কি এটা নিশ্চিত করার জন্য একজন কর্মী হয়ে উঠবেন যে শিশুরা যেন আর অল্প বয়সে মারা না যায়? সুতরাং এটি আবারও বিভিন্ন উদ্দেশ্য পূরণ করতে পারে, মানবতাকে বিকশিত হতে, তাদের উন্নতি করতে এবং সামগ্রিকভাবে তাদের আরো ভালো জীবনযাপন করতে সাহায্য করা। এবং আবারও আপনি আত্মিকভাবে সবার সাথে আবার মিলিত হবেন। কেউই কখনো পুরোপুরি হারিয়ে যায় না এবং আপনিই সিদ্ধান্ত নেবেন যে পরের বার কোন দৃশ্যগুলো মঞ্চস্থ করবেন, হয় পৃথিবীতে শারীরিক বাস্তবতায়, অন্য কোথাও, অথবা আত্মিকভাবে। চমৎকার। সুতরাং এখন অনেক মন্তব্য আসছে এই স্বীকৃতির সাথে যে এলিয়েনরা শীঘ্রই আসছে। আর তাই আমাদের কাছে যে বড় প্রশ্নটি এসেছে তা হলো, যখন আমরা অন্যান্য প্রাণের সাথে পরিচিত হব তখন কি কোনো নিশ্চয়তা আছে যে তারা সবাই আমাদের সাহায্য ও সমর্থন করার জন্যই এখানে থাকবে? হ্যাঁ, অবশ্যই। মহাবিশ্বে অবশ্যই নেতিবাচক সত্তা রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে এখানে যা ঘটছে তা কোনো না কোনোভাবে তাদের দ্বারা সুরক্ষিত, যারা আমাদের মঙ্গল চায়। তাদের এটা করার অনেক কারণ আছে। যারা আমাদের মঙ্গল চায় না তাদের দূরে রাখার ক্ষমতা তাদের আছে। তাই তারা আমাদের বিবর্তনের পথে অগত্যা হস্তক্ষেপ বা বাধা দেয় না। যারা আমাদের ভালোর জন্য এখানে আছে তারা বিভিন্ন উপায়ে আমাদের সাথে সংযুক্ত। তারা অনেক দিক থেকে সত্যি আমাদের পরিবারেরই অংশ। তাই তারা খুব ভালোবাসার সাথে আমাদের সাথে সংযুক্ত। তারা আমাদের প্রতি খুব সুরক্ষামূলক। আর তাই আমি মনে করি না যে এটা এমন কিছু যা নিয়ে আমাদের সত্যি চিন্তা করতে হবে। আবার সেই পুরনো চিরাচরিত ধারণা, দেখুন, যদি তাদের মধ্যে কেউ সত্যি ক্ষতি করার উদ্দেশ্যে, তারা এতটাই শক্তিশালী যে অনেক আগেই এই গ্রহটি দখল করে নেওয়ার জন্য তাদের প্রকাশ্য যোগাযোগের অপেক্ষা করার প্রয়োজন হতো না। সুতরাং বুঝতেই পারছেন, এটা আসলে কোনো যৌক্তিক অর্থ বহন করে না যে তারা সহস্রাব্দ ধরে শুধু অপেক্ষা করতেই থাকবে এবং তারপর একদিন গিয়ে বলবে, ঠিক আছে, আমরা এখন দখল করে নেব এবং তোমাদের সবাইকে দাস বানাবো অথবা তোমাদের সবাইকে দুপুরের খাবারে পরিণত করব। তো হ্যাঁ, এগুলো আসলেই সায়েন্স ফিকশনের দৃশ্যকল্প, যেগুলো গল্প হিসেবে ঠিক আছে, কিন্তু এগুলো এই বিষয়টাকে আমলে নেয় না যে এই ধরনের ভিনগ্রহী প্রাণীদের মহাবিশ্বে টিকে থাকার জন্য কি প্রয়োজন এবং তাদের মধ্যে অনেকেই কতটা উন্নত জীবন, উৎস, আলো ও ভালোবাসার সাথে তাদের সংযোগ এবং মহাবিশ্ব আসলে কিভাবে কাজ করে সে সম্পর্কে তাদের কতটা গভীর উপলব্ধি রয়েছে। আর এত উন্নত একটি ভিনগ্রহী প্রাণীর পক্ষে নেতিবাচকতা এবং ভয়ের ধারণার কাছে হার মানাটা একেবারেই অযৌক্তিক, কারণ তাদের কাছে এত অসীম সম্পদ, বাইরের সবকিছুর ওপর এত অবাধ অধিকার রয়েছে যে তারা এতটা নীচ প্রকৃতির হবে যে একটা ছোট্ট গ্রহে এসে বলবে, আচ্ছা, এখন আমরা তোমাদের সব জল নিয়ে নেব, আমরা এটা করব, আমরা তোমাদের সাথে এটা করব। উদ্ধৃতি চিহ্ন। এটা তাদেরকে এমন এক অদ্ভুত উপায়ে সীমাবদ্ধ করে ফেলবে আমাদের সাথে সেই নেতিবাচক উপায়ে সংযুক্ত হওয়ার মাধ্যমে, যা আসলে তাদেরকে তাদের নিজেদের জগতে অভিজ্ঞতাপ্রাপ্ত আরো উন্নত এবং প্রসারিত বাস্তবতাগুলো উপভোগ করা থেকে বিরত রাখবে। তাই কোনোভাবেই কোনো রূপে বা আকারে ক্ষতিকর হওয়াটা তাদের কাছে অর্থহীন। দেখুন, প্রকৃত বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা যা বুঝি না এটা তারই একটা অংশ। প্রকৃত বুদ্ধিমত্তা একটি সম্পূর্ণ ব্যবস্থার মধ্যে কাজ করে। তারা সবকিছুকে সামগ্রিকভাবে দেখে। তারা কখনোই অস্তিত্বের সমগ্র ব্যবস্থার কোনো অংশকে কোনোভাবেই কোনো রূপে বা আকারে সীমাবদ্ধ,
ক্ষতিগ্রস্ত বা নির্মূল করতে চাইবে না, কারণ তা আসলে তাদেরকেও কোনো কিছু থেকে বঞ্চিত করবে, যেহেতু তারাও একটি সম্পূর্ণ ব্যবস্থার অংশ। কেবল মানবজাতি এবং জানেন একই ধরনের সীমাবদ্ধ সত্তারাই খণ্ডিতভাবে চিন্তা করে, যারা বোঝে না সবকিছু কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত এবং সংযুক্ত। জানেন, পৃথিবীতে আমরা এটাই করি এই ভেবে যে ঠিক আছে, আমরা এই পুরো বাস্তুতন্ত্রটা ধ্বংস করে দিতে পারি এবং আমরা সবাই ভালো থাকবো, কারণ এটা আমাদের সাথে সংযুক্ত নয়, কারণ এটা ওখানে আছে। প্রকৃত বুদ্ধিমত্তা অস্তিত্বকে এভাবে বোঝে না। সবকিছুই একে অপরের সাথে জড়িত, সবকিছুই পরস্পরের সাথে সংযুক্ত। আপনি একটা সুতো টানলে পুরো নকশাটাই খুলে যায়। তাই উচ্চতর বুদ্ধিমত্তার অধিকারী কোনো ভিনগ্রহী কখনোই সেই সুতোটা টানবে না, কারণ তাহলে তারা নকশার বাকি অংশও হারিয়ে ফেলবে। সুতরাং না, তারা নেতিবাচক, মন্দ বা আমাদের জন্য ক্ষতিকর হবে কিনা তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। এটা দারুণ ব্যাপার। জানা এবং বিশ্বাস করার মধ্যে পার্থক্য কি? জানা এমন একটা বিষয় যা আপনার অস্থিমজ্জায় মিশে আছে। এটা এমন কিছু যা নিয়ে আপনি প্রশ্নও করেন না, আপনি জিজ্ঞাসাও করেন না। এটা কাজ এবং আচরণের সমার্থক। সুতরাং অন্য কথায়, আমি যদি আপনাকে উঠে দাঁড়াতে এবং হাঁটতে বলি, আপনি সেখানে বসে ভাববেন না, আচ্ছা আমি কি বিশ্বাস করি যে আমি উঠে দাঁড়াতে পারবো, আমি কি বিশ্বাস করি যে আমি হাঁটতে পারবো। উদ্ধৃতি চিহ্ন। আপনি জানেন যে আপনি দাঁড়াতে পারবেন, আপনি জানেন যে আপনি হাঁটতে পারবেন। সুতরাং আপনাকে এটা নিয়ে গভীরভাবে ভাবতে বা অবাক হতে হবে না। আপনি আক্ষরিক অর্থেই কাজটি করবেন। আপনি বলবেন হ্যাঁ। আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি এটা করতে পারেন, আপনি উঠে দাঁড়াবেন এবং হেঁটে বেড়াবেন, কারণ আপনি জানেন যে আপনি পারবেন। সুতরাং জানা আর কাজ করা একই কথার কথা। আপনি যা করেন তাই আপনাকে দেখিয়ে দেয় যে আপনি কোন বিষয়টিকে সত্য বলে জানেন। অন্যদিকে বিশ্বাসগুলো আপনার কাজের মাধ্যমে আপনার বাস্তব জগতের অভিজ্ঞতা তৈরি করে, কারণ সেগুলো এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে তা এতটাই গেঁথে যায় যে তা অন্তত সাময়িকভাবে একটি জানা হয়ে ওঠে এবং আপনার বাস্তব জগতের অভিজ্ঞতা তৈরি করে। কিন্তু সেটা ইতিবাচক, নেতিবাচক, যে কোনো দিকেই হতে পারে। সুতরাং বিশ্বাসগুলো সেই নকশার মতো কাজ করে যা দিয়ে আপনি শেষ পর্যন্ত সেই বিষয়টিকে আরো দৃঢ় করেন, যা আপনার জন্য সত্য বলে আপনি জানতে পারেন, তা ইতিবাচক, নেতিবাচক বা নিরপেক্ষ যাই হোক না কেন। তাই জানা হলো কোনো কিছুতে এত দীর্ঘ সময় ধরে এত বেশি বিশ্বাস করার পুনরাবৃত্তির একটি শক্তিশালী রূপ, যা আপনার সমস্ত কাজের মধ্যে গেঁথে যায়। আপনি শুধু জানেন এটা কিভাবে করতে হয়, আপনি জানেন এটা কি, আপনাকে এটা নিয়ে ভাবতে হয় না, আপনাকে এটা নিয়ে প্রশ্ন করতে হয় না। কিন্তু বোঝার বিষয় হলো, যেমনটা আমি বলেছি, সেটা ইতিবাচক, নেতিবাচক বা নিরপেক্ষ হতে পারে। সুতরাং অনেক মানুষ এমন কিছুকে সত্য বলে জানে যা অন্য মানুষের নিজেদের জানা সত্যের সম্পূর্ণ বিপরীত হতে পারে। তাই এটি এমন এক ভিন্ন স্তরের বিষয় যেখানে এটি আপনার অস্থিমজ্জায়, আপনার আচরণে মিশে আছে, যা এখনো কিছুটা অনুমানমূলক কোনো কিছুর বিপরীত। এটা খুবই আকর্ষণীয় যে আগামী 5 বছরের মধ্যে বহির্জাগতিক প্রাণীরা আসছে ঠিক সেই সময় যখন কৃত্রিম বুদ্ধিমত্তা AI এতটা প্রচলিত হয়ে উঠছে। তার বিবর্তনের পথে একটি ভালো অবস্থানে রাখতে বহির্জাগতিক প্রাণীদের কাছ থেকে কি কোনো ধরনের মিথস্ক্রিয়া বা সাহায্য আসবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে পর্দার আড়ালে ইতিমধ্যেই এমন কিছু ঘটছে যেখানে তারা আমাদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করছে। এবং আমি মনে করি উন্মুক্ত যোগাযোগ এত তাড়াতাড়ি এবং এত দ্রুত ঘটছে বলে মনে হওয়ার অন্যতম কারণ হলো এটি হঠাৎ করে শুরু হচ্ছে না, বরং এটি বেশ কিছুদিন ধরে পর্দার আড়ালে চলছিল, এবং পর্দার আড়ালে যা কিছু ঘটেছে এটি তারই চূড়ান্ত পরিণতি, যা অবশেষে প্রকাশ করা যেতে পারে। এটি সেই পর্যায়ে পৌঁছেছে। সুতরাং আমি মনে করি তারা বিভিন্ন উপায়ে, শুধু প্রযুক্তিগতভাবেই নয়, নানাভাবে আমাদের পথ দেখিয়ে আসছে। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় তারা আরো খোলামেলাভাবে আমাদের পথ দেখাতে সাহায্য করতে পারবে এবং বলতে পারবে এটাই কাজ করে, ওটা আসলে কাজ করে না। উদ্ধৃতি চিহ্ন। যাতে আমরা মানবজাতির জন্য আবারও একটি ইতিবাচক, গঠনমূলক পথে ফিরতে পারি। তারা আমাদের এমনভাবে বিকশিত হতে ও এগিয়ে যেতে সাহায্য করছে যা আমাদের জন্য কার্যকর, যা আমরা সামলাতে পারি। সুতরাং অবশ্যই। আর আমার মনে হয় বাশার যা বলেছেন, এবং আমি এখন আরো কয়েকজন সাইকিক মিডিয়ামের মুখেও যা পুনরাবৃত্তি হতে শুনেছি, তা হলো এলিয়েনরা যখন আসবে, এবং আমি একেবারে প্রথম দিনের কথা বলছি না, বরং খোলামেলা যোগাযোগের কোনো এক সময়, তখন তারা আমাদের যে উপহারগুলো দেবে তার মধ্যে একটি হলো তারা আমাদের পুরো ইতিহাসের হোলোগ্রাফিক রেকর্ড দেবে, যা তারা সহস্রাব্দ ধরে লিপিবদ্ধ করে আসছে।
সুতরাং আমরা আসলে দেখতে পাবো আটলান্টিস দেখতে কেমন ছিল, প্রাচীন রোমে আসলে কি ঘটেছিল, যিশুকে দেখতে কেমন ছিলেন, বুদ্ধ আসলে কি বলতেন, এই ধরনের সমস্ত কিছু, কারণ তাদের কাছে এই সবকিছুই আছে এবং তারা এটি আমাদের কাছে উপহার হিসেবে উপস্থাপন করবে। সুতরাং এটি আমাদের দিক নির্দেশনা দিতে সাহায্য করে, আমরা কোথা থেকে এসেছি, আমাদের বাস্তবতাকে আমরা কি হিসেবে তৈরি করেছি এবং এখান থেকে আমরা কোথায় যেতে পারি তা বুঝতে এটি আমাদের সাহায্য করে। সুতরাং সেই ধরনের প্রযুক্তি আমাদের দেওয়া হবে। আমি নিশ্চিত যে অন্যান্য রূপও আমাদের দেওয়া হবে, কিন্তু তার সাথে সাথে সমগ্র মানবজাতির জন্য ইতিবাচক উপায়ে এই গ্রহকে কিভাবে পরিচালনা করা যায় সেই সংক্রান্ত অনেক ধারণা ও পরামর্শও দেওয়া হবে। শুধু প্রযুক্তিগতভাবেই নয়, সমাজতাত্ত্বিকভাবে, পরিবেশগতভাবে, আধ্যাত্মিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, এই সমস্ত কিছুই মানবজাতির অগ্রগতি ও বিবর্তনের সামাজিক প্রকৌশলের অংশ, যার মধ্য দিয়ে ভিনগ্রহীরা গেছে এবং আমাদের মধ্যে এত দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেছে যে তারা জানে সবকিছু ঠিকঠাকভাবে চালানোর জন্য আমাদের কি প্রয়োজন। সুতরাং আমার মনে হয় তারা আমাদের এই সমস্ত বিষয় নির্দেশনা দিয়ে সাহায্য করবে, কিন্তু একই সাথে তারা আমাদের নিজেদের মতো করে ও নিজেদের গতিতে এই জিনিসগুলো শিখতে দেবে। আর তাই সময়ের সাথে সাথে মানবজাতির এক ধরনের কয়েক দশকব্যাপী পুনর্গঠন প্রয়োজন হবে, যাতে আমরা এই সত্যটির সাথে অভ্যস্ত হতে পারি যে ভিনগ্রহীরা এখানে আছে। আমরা আমাদের নিজেদের সুবিধাজনক গতিতে তারা যা শেখাচ্ছে তা আত্মস্থ করতে পারবো, তারা আমাদের যে প্রযুক্তিগত অগ্রগতি দিচ্ছে তা গ্রহণ করতে পারবো। আমি মনে করি এর মধ্যে কিছু বিষয় যেমন মুক্ত শক্তি, এই জাতীয় জিনিস অন্তর্ভুক্ত থাকবে, যাতে আমরা পৃথিবীর দূষণ বন্ধ করতে পারি এবং এই জাতীয় কাজগুলো করতে পারি, কারণ এইভাবে আমরা একে রক্ষা করতে পারবো এবং সেখান থেকে এগিয়ে যেতে পারবো। সুতরাং হ্যাঁ, আমার মনে হয় তারা আমাদের এমন অনেক তথ্য দেবে যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং উপকারী হবে। বাহ, এক অদ্ভুত উপায়ে ব্যাপারটা এমন যে আমরা যেন এই গ্রহের আদিপুরুষ বা মানুষ থেকে এমন এক পর্যায়ে চলে যাচ্ছি যে আচ্ছা, আমাদের এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, ভিনগ্রহের প্রাণী ইটি আছে, আর এখন আমরা এখানে শিখছি, অনেকটা এইরকম আর কি। হ্যাঁ, আসলে এটা একটা মহাজাগতিক পরিবারে আমাদের জায়গা করে নেওয়ার মতো হয়ে উঠছে। মানে হ্যাঁ, ওরা খুবই উন্নত, কিন্তু ওরা চায় না যে আমরা ওদেরকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করি। আমরা শিখছি আমরাও ওদের মতোই শক্তিশালী আত্মা। আমরা হয়তো ভুলে গেছি আমরা কারা, কিন্তু ওরা এখানে এসেছে আমাদের মনে করিয়ে দিতে যে আমরা কারা, যাতে আমরা এই মহাজাগতিক পরিবারে সমানভাবে নিজেদের জায়গা করে নিতে পারি। আর জানেন, ওদের মতো একই প্রযুক্তিগত জ্ঞান বা সামাজিক অভিজ্ঞতা আমাদের নেই বলেই যে আমাদের সেই সম্ভাবনা নেই তা কিন্তু নয়, এবং তারা আমাদের মধ্যে সেটা দেখতে পায় এবং তারা তাদের বাস্তব জীবন থেকে যা শিখেছে তা আমাদের দিতে বা ভাগ করে নিতে ইচ্ছুক, যাতে আমরা এমনভাবে উন্নতি ও বিকাশ লাভ করতে পারি যা সকলের জন্য ইতিবাচক এবং গঠনমূলক। সুতরাং হ্যাঁ, আমাদের এটাকে এভাবে দেখার দরকার নেই যে ঠিক আছে, এখন তারাই আলফা এবং আমরা তাদের অধীনস্থ। এটা আসলে অনেকটা এমন যে ধরুন একজন বড় ভাই বা বড় বোন এসে বলছে, আমি এই পথ হেঁটেছি, এই পথে তুমি কি কি সম্মুখীন হতে পারো এবং আমি কিভাবে তা সামলেছি, যাতে তুমি ভাবতে পারো যে তুমি কিভাবে আরো ইতিবাচকভাবে পরিস্থিতিটা সামলাতে পারো। তাই আমি বিষয়টাকে হঠাৎ করে এটা বলার চেয়ে বরং সেভাবেই দেখব যে এখন আমরা এই লোকগুলোর কাছে নতজানু হচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। এটা অনেক আশা যোগায়, কিন্তু তারা এটা চায় না। এটাই আমাদের খুব ভালো অনুভূতি দিয়েছে। মানে এটা খুবই আশাব্যঞ্জক, বুঝলেন? আসলে এটাই সবচেয়ে উত্তেজনাপূর্ণ বিষয়, হোলোগ্রাফিক রেকর্ডের ধারণাটা। আমি এর আগে কখনো এত উত্তেজিত বোধ করিনি। মানে আমার মনে হয় প্রত্যেক মানুষই জানতে ভালোবাসে, জানেন তো, অমীমাংসিত রহস্য ভালোবাসে। তাই আমি আসলে দেখতে চাইবো। হ্যাঁ, এটা খুবই আকর্ষণীয় হবে। মানে আমরা যতই শিখে থাকি না কেন, আমি আসলে দেখতে চাইবো একটা ডাইনোসর দেখতে কেমন ছিল। হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, আমরা সম্ভবত অনেক বিষয়েই ভুল, এবং কিভাবে তা জানা গেল সেটা খুবই দারুণ হবে। হ্যাঁ, একদম। তারা নিচে নেমে আসবে এবং আমরা তাদের উপহার হিসেবে এক ব্যাগ সোনা দেব, আর তারা বলবে, এই নাও, যে কোনো সময় যে কোনো জায়গায় যা কিছু ঘটেছে তার সবকিছুর রেকর্ড। এই অকর্মণ্য মানুষদের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ। ওহ, এটা কি দারুণ। পরের কয়েকটি প্রশ্ন ভালোবাসা নিয়ে, যা আমরা এখানে পার্পল হেয়ার ইটস কোলাবোরেটিভে ভালোবাসি। কিভাবে আমি প্রতিটি মুহূর্তে সবকিছু এবং প্রত্যেককে ভালোবাসা হিসেবে উপলব্ধি করতে সফল হব, যাতে আমার সৃষ্ট বাস্তবতা পৃথিবীতে স্বর্গে পরিণত হয়? আসলে এই মহাবিশ্ব মূলত দুটি নীতির উপর চলে। এটি চলে ভালোবাসা অথবা ভয়ের উপর, এবং ভয়ের উপর, দুটোই। এটাই হলো সেই মেরুত্ব যা বিদ্যমান। ইতিবাচক, নেতিবাচক, আলো, অন্ধকার। মূল ধারণাটি হলো
আপনি বুঝবেন যে আমরা আলো দিয়ে তৈরি। আমরা মূলত ভালোবাসারই সত্তা। এমনকি যখন মানুষ নেতিবাচকতা প্রকাশ করে, বেশিরভাগ ক্ষেত্রে তার কারণ হলো তারা শিখেছে যে এভাবেই সংযোগ স্থাপন করতে হয়। প্রত্যেকেই একটি সংযোগ স্থাপনের চেষ্টা করছে। এখন হয়তো তাদের তা করার জন্য ইতিবাচক এবং গঠনমূলক সরঞ্জাম দেওয়া হয়নি, কিন্তু তারা যে নেতিবাচকতা প্রকাশ করে তার মধ্যেও তারা সংযোগ স্থাপনের চেষ্টা করে, যা ভালোবাসারই মূল ধারণা। এটাই সেই জিনিস যা আমাদের উৎসের সাথে সংযুক্ত করে। এটাই সেই সংযোগকারী টিস্যু। এটাই সেই সংযোগকারী স্পন্দন যা প্রত্যেককে জানতে দেয় যে তারা এই বৃহত্তর সত্তার একটি অংশ। এই নিঃশর্ত ভালোবাসাই হলো অস্তিত্বের স্পন্দনশীল কম্পাঙ্ক। সুতরাং মূল ধারণাটি হলো, ভয়ও এক অর্থে ভালোবাসারই একটি প্রকাশ, হয়তো ভালোবাসারই একটি বিকৃত প্রকাশ, কিন্তু এটি সংযোগ স্থাপনের একটি প্রচেষ্টা মাত্র। তবে মানুষ যেভাবে সংযোগ স্থাপন করতে জানে সেভাবেই, কারণ তাদের হয়তো শেখানো হয়নি যে তারা স্বনির্ভর সত্তা এবং উৎসের সাথে সংযুক্ত। তাই তারা হয়তো পরিত্যক্ত, বিচ্ছিন্ন বা সংযোগহীন বোধ করতে পারে, এবং তারা এর জন্য ক্ষুব্ধ, ক্রুদ্ধ বা দুঃখিত হতে পারে। আর এ কারণে তারা কেবল সেই পথেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে যেভাবে তাদের শেখানো হয়েছে। তাদের কাছে হয়তো সম্পূর্ণ জ্ঞান বা প্রয়োজনীয় সব উপায় থাকে না, কিন্তু তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে। সুতরাং যখন মানুষ এই দৃষ্টিকোণ থেকে আসে, তখন তাদের দিকে সহানুভূতি ও সহমর্মিতার সাথে তাকানোটা আপনাকে সেই দৃষ্টিকোণ পেতে সাহায্য করতে পারে, যার মাধ্যমে আপনি ভালোবাসার স্পন্দনে থাকতে পারবেন। এর মানে এই নয় যে আপনি সবার সবকিছু মেনে নেবেন। আপনি হঠাৎ করে জেলিফিশের মতো হয়ে গিয়ে বলবেন না, আমার সাথে যা খুশি করো। কিন্তু মূল কথা হলো, আপনি একটি সহানুভূতিশীল ও প্রেমময় জায়গা থেকে বলতে পারেন, আমি বুঝতে পারছি যে তুমি একটি শিক্ষা নিচ্ছ। আমি বুঝতে পারছি যে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়াটাই তোমার জীবনের পথ। আমি বুঝতে পারছি যে তোমার কাছে হয়তো সব বিকল্প নেই, এবং আমি হয়তো তোমার সাথে এমন কিছু ধারণা ভাগ করে নিতে পারি যা তোমাকে অন্য বিকল্প দেবে এবং তোমাকে আরো গঠনমূলক, ইতিবাচক ও প্রেমময় একজন মানুষ হতে সাহায্য করবে। উদ্ধৃতি চিহ্ন। আর তাই সেই জায়গা থেকে, সেই স্পন্দন থেকে কথা বলাই অন্তত তাদের এটা জানার সুযোগ দেয় যে অন্য বিকল্পও রয়েছে। পক্ষান্তরে যদি আপনি কেবল নিজের নেতিবাচকতার কাছে আত্মসমর্পণ করেন, তবে আপনি কেবল তাদের দুর্দশা আরো বাড়িয়ে তুলবেন যা তারা ইতিমধ্যেই ভোগ করছে, এবং এটি আপনার কোনো উপকারে আসে না, তাদেরও কোনো উপকারে আসে না, কারোই কোনো উপকারে আসে না। সুতরাং সেই প্রেমময় স্পন্দনে থাকাটাই একটি আরো গঠনমূলক জায়গা, কারণ অন্তত আপনি তাদের সেই কম্পাঙ্কের সাথে নিজেদের মেলানোর একটি সুযোগ দেন, বিচার করার পরিবর্তে, এবং সেই নেতিবাচক কম্পাঙ্কের সাথে নিজেদের মেলানোর পরিবর্তে, যা আপনি বলছেন যে আপনি আপনার জীবনে এমনিতেও পছন্দ করেন না। তাহলে আপনি কেন সেই পথে যেতে চাইবেন? দিক নির্দেশনা কেউ যদি নাও বদলায়, অন্তত আপনি তাদের সেই সুযোগটা করে দিচ্ছেন। আপনি তাদের জন্য এমন এক জীবন্ত উদাহরণ হয়ে উঠছেন, যা তাদের নিজেদের মধ্যে থাকা শক্তি, সহানুভূতি আর ভালোবাসারই প্রতিফলন, যা তারা নিজেরা অনুভব করতে পারে যদি তারা ইচ্ছুক হয়। আর কে জানে এটা তাদের জন্য কতটা প্রভাব ফেলতে পারে, সেটা আজ হোক, কাল হোক, 10 বছর পর হোক, বা এমনকি তাদের জীবনের শেষ প্রান্তে গিয়েই হোক। তাই সেই ইতিবাচক উদাহরণ হয়ে উঠুন, শুধু নিজের ভালোর জন্যই নয়, কারণ এতে আপনার ভালো লাগে, বরং অন্তত অন্যদেরও এই সুযোগ দিন যাতে তারা আপনার মধ্যে এমন একটা উদাহরণ দেখতে পায় যে তাদের জন্যও ব্যাপারটা কেমন হতে পারে। হ্যাঁ, এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। আমি এটা ভুলে গিয়েছিলাম এবং অনেকদিন ধরে এটা নিয়ে ভাবিনি, কিন্তু আমার মনে হয় এটা ম্যারিয়ান উইলিয়ামসনের একটা উক্তি যে প্রতিটি কাজই হয় ভালোবাসা অথবা ভালোবাসার জন্য একটি আহ্বান। এটা মূলত আপনি যা বলছেন সেটাই বলার একটা উপায়। হ্যাঁ, আমরা সবাই বাড়ি ফেরার চেষ্টা করছি। সমস্যাটা হলো, আমাদের কাছে সবসময় প্রয়োজনীয় সব পথের চিহ্ন থাকে না, আমাদের কাছে সবসময় পুরো মানচিত্রটা থাকে না। আর তাই কিছু মানুষ অনেকটা অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতো। তাই তাদের জন্য একটু আলো জ্বালান, পথটা আলোকিত করুন। তারা সেটা গ্রহণ করুক বা না করুক সেটা আপনার দেখার বিষয় নয়, কিন্তু অন্তত তাদের টর্চ লাইটটা দিন। চমৎকার। বাশারের জন্য আমার কয়েকটি ব্যক্তিগত প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনি দিতে পারবেন, কিন্তু আপনি, আচ্ছা, মূলত বাশার যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন কি তিনি অন্য কোনো মানুষের কাছে যাবেন? আমার মনে হয় এটাই প্রশ্ন। না না, আচ্ছা, না, শুধু তাই নয়, প্রথমত এর কোনো কারণই থাকবে না, কারণ যদি আমাদের উন্মুক্ত যোগাযোগ থাকে, তাহলে হাইব্রিড, এলিয়েন এবং এই জাতীয় সত্তারা আক্ষরিক অর্থেই এখানে থাকবে এবং আমাদের সাথে মুখোমুখি কথা বলতে পারবে। তাই সেই অর্থে
চ্যানেল করার আর সত্যিই কোনো প্রয়োজন থাকবে না। ওয়াও, তাই না? কারণ আমরা সরাসরি তাদের সাথে কথা বলতে পারবো। আর অন্য প্রশ্নটি ছিল বাশারের ঠিক আগে। আপনি আমাদের গত সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে বাশার আপনার কাছে আসার আগে একজন নারী, একটি নারী শক্তি আপনার কাছে এসেছিলেন এবং মানুষ সেই শক্তি সম্পর্কে বেশ আগ্রহী বলে মনে হচ্ছে। সেই সত্তাটির কি কোনো নাম ছিল? আপনি কি আমাদের সে সম্পর্কে আরো একটু বিস্তারিত বলতে পারবেন? তাকে, হ্যাঁ, আমরা তার নাম দিয়েছি অ্যানিমা, যার সহজ অর্থ হলো একজন পুরুষের মধ্য দিয়ে আসা নারী শক্তি। ঠিক যেমন এর বিপরীত অ্যানিমাস হলো একজন নারীর মধ্য দিয়ে আসা পুরুষ শক্তি। আবারও বলছি, যেহেতু তাদের কোনো নাম নেই এবং বাশারের নাম নয়, এটি একটি আরবি শব্দ যার সহজ অর্থ হলো বার্তাবাহক। এটি সে যা করছে তা বর্ণনা করে। অ্যানিমা শব্দটি বেছে নেওয়া হয়েছিল এই ধারণাটি বোঝানোর জন্য যে আমি একজন পুরুষ, কিন্তু যখন সে আমার সাথে সংযোগ স্থাপন করে তখন আমি একটি নারী শক্তি প্রকাশ করি। তাই এই শব্দটি ব্যবহার করা হয়েছিল। সে বাশারের সোসাইটির একজন সদস্য। সে একজন ফার্স্ট কন্ট্যাক্ট স্পেশালিস্ট। সে একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার। সুতরাং উন্মুক্ত যোগাযোগ স্থাপিত হওয়ার পর, ফার্স্ট কন্ট্যাক্ট স্পেশালিস্টদের কাজ শেষ হওয়ার পর, বা অন্তত এর প্রথম পর্যায় শেষ হওয়ার পর, তাদের সোসাইটি থেকে সোশ্যাল ইঞ্জিনিয়াররা আসে এবং আমি আগে যাদের কথা বলেছিলাম তারাই। তারা বলছে, ঠিক আছে, এইভাবে আমরা আমাদের বিশ্বকে পরিচালনা করি। এইভাবে আপনি আপনার বিশ্বকে সকলের জন্য আরো উপকারী উপায়ে পরিচালনা করতে সাহায্য করতে পারেন। উদ্ধৃতি চিহ্ন। আপনার যে বিভিন্ন সিস্টেমগুলোর প্রয়োজন হতে পারে তা এখানে দেওয়া হলো। কিভাবে আপনি এটা ও ওটা পরিচালনা করতে পারেন তাও এখানে বলা আছে। তাহলে তিনি সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারদের একজন যারা উন্মুক্ত যোগাযোগের পরের ধাপে এসে আমাদের গ্রহ ব্যবস্থাপনার পুরো ধারণাটা বুঝতে সাহায্য করবে। চমৎকার। ওহ, আমাদের একজন নতুন গ্রহ ব্যবস্থাপক দরকার। জানেন, আমার মনে সবসময় একটা খুব আশাবাদী অনুভূতি ছিল যে আমি জানি না এটা কিভাবে কাজ করবে, কিন্তু আমি মনে করি না যে আমরা সবাই শুধু বিস্ফোরিত হয়ে মারা যাব। আর এটা ভালো যে আপনি এর একটা অংশ। আমরা কিছু সাহায্য পাবো। মানে, আমার সবচেয়ে বড় আশা ছিল যে হয়তো আমাদের কিছু বুদ্ধিমান মানুষ থাকবে যারা শেষ পর্যন্ত সমুদ্র পরিষ্কার করার উপায় বের করে ফেলবে এবং সবকিছু করবে। এটা আমাকে ভাবায়। আর এমন কিছু মানুষ আছেন যারা এই বিষয়ে কাজ করছেন এবং তারা খুবই বুদ্ধিমান। আর আমি যেমনটা আগে বলেছি, পর্দার আড়ালে কিছু নির্দিষ্ট বিষয় ঘটছে যেখানে সেই মানুষগুলোর মধ্যে কেউ, সবাই নয়, তাদের মধ্যে কেউ আসলে সেই প্রযুক্তিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলিয়েনদের কাছ থেকে সাহায্য পাচ্ছে। হ্যাঁ, আমাদের কাছে একটা নির্দিষ্ট প্রশ্ন এসেছিল। বর্তমানে পৃথিবীর গ্রিড লাইন মেরামত এবং ভারসাম্য রক্ষায় এলিয়েনরা কি ভূমিকা পালন করে? হ্যাঁ, বাশার তার জাহাজ উপরে থাকাকালীন এই বিষয়ে কথা বলেছেন। সেডোনার ঘূর্ণিতে, যেখানে তিনি তার স্পন্দন শক্তি যোগ করেন যাতে কোনো কিছু একদিকে বা অন্যদিকে খুব বেশি এগিয়ে গেলে তা প্রশমিত করতে সাহায্য করা যায়, যাতে সবকিছু আরো মসৃণ হয়। আমাদের রূপান্তরগুলো কম ধ্বংসাত্মক বা কম বিপর্যয়কর হয়ে ওঠে এবং আমাদের প্রয়োজনীয় প্রতিফলনগুলো এমনভাবে পেতে সাহায্য করে যাতে আমরা সেগুলাকে আরো সহজে সামলাতে পারি। সুতরাং তারা আমাদের শক্তির মিশ্রণে আমাদের গ্রিডে তাদের শক্তি যোগ করছেন, যাতে আমরা অগ্রসর ও বিকশিত হওয়ার সাথে সাথে যে রূপান্তর ও পরিবর্তনগুলো করছি সেগুলোতে আমাদের যাত্রা আরো মসৃণ হয়। তাই হ্যাঁ, তারা অবশ্যই এই প্রক্রিয়ায় তাদের শক্তি যোগ করছেন যাতে আমাদের জন্য এটি সহজ হয়। আবারও বলছি, আমরা সেই স্পন্দনের সাথে নিজেদের মেলাতে অস্বীকার করতে পারি, কিন্তু তারা এটি আমাদের কাছে উপস্থাপন করছেন এবং তারা অবশ্যই এটি পৃথিবীর শক্তি গ্রিডে ছড়িয়ে দেন, যা বিশেষ করে গ্রহের চারপাশে থাকা অনেক ঘূর্ণিতে অনুভূত হয়। চমৎকার। আমি এই বড় ভাইয়ের জন্য খুবই উত্তেজিত। আমার আছে একজন বড় ভাই, জেককে অনেক শুভেচ্ছা। আমরা তোমাকে ভালোবাসি, জেক। আমরা তোমাকে ভালোবাসি। সে বহুতল ভবন বানাচ্ছে, কিন্তু আমি এই সবকিছু নিয়ে খুব উত্তেজিত। আমার আরো একজন বড় ভাই থাকলে খুব ভালো হতো, অথবা অনেকে, অথবা বোন। ভালোবাসা নিয়ে দ্বিতীয় প্রশ্নে এই ব্যক্তি বলছেন, আমার ধারণা প্রথমে নিজেকে ভালোবাসলেই সবকিছুর সমাধান হয়ে যাবে, কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনি নিজেকে সঠিক উপায়ে ভালোবাসেন এবং নিজেকে ভালোবাসার অর্থই বা কি? আচ্ছা, প্রথমত এর মানে হলো আপনি অবশ্যই নিজের সাথে সদয় ও শ্রদ্ধার সাথে আচরণ করেন। আপনি নিজেকে পুনরায় বিচার করেন না। আপনি নিজের সম্পর্কে নেতিবাচকভাবে বিচার করেন না। আপনি সচেতন থাকেন যে আপনি ভুল করতে পারেন, কিন্তু আপনি তাতে ডুবে থাকেন না। আপনি বোঝেন যে আপনি এই মহাবিশ্বেরই সন্তান, যা কিছু আছে তারই একটি অংশ। আপনি শিখছেন, আপনি বেড়ে উঠছেন এবং আপনি নিজেকে মূলত সন্দেহের ঊর্ধ্বে রাখেন। এখন এর মানে এই নয় যে আপনি হুট করে যা খুশি তাই করতে পারেন এবং সব ধরনের জঘন্য কাজ করে বলতে পারেন, ঠিক আছে,
এটা হলো একজন ভারসাম্যপূর্ণ ব্যক্তি হওয়ার বিষয়। এটা হলো নিজের সাথে দয়া, ভালোবাসা এবং সম্মানের সাথে আচরণ করার বিষয়। এটা হলো নিজের সেরাটা করা এবং এটা জানা যে আপনি আপনার সেরাটা করছেন এবং এটা জানা যে আপনার নিজের সহ কাউকেই আঘাত করার কোনো উদ্দেশ্য নেই। এটা হলো ভয়ভিত্তিক বিশ্বাস, নেতিবাচক বিশ্বাসগুলো ত্যাগ করার জন্য নিজের সাথে কাজ করা, সেই সব জিনিস ছেড়ে দেওয়া যা আসলে আপনার স্পন্দনগত পছন্দ নয়, যা আপনি আপনার হৃদয়ের গভীরে, আপনার আত্মার গভীরে অনুভব করেন না যে মৌলিক স্তরে আপনার জন্য সত্য। আপনাকে মূলত এটা জেনে শুরু করতে হবে যে আপনি যোগ্য, আপনি প্রাপ্য। এটাই আসলে নিজেকে ভালোবাসার ভিত্তি। আপনি এখানে আছেন এবং আপনার অস্তিত্বের কারণেই আপনি যোগ্য, আপনি প্রাপ্য। সুতরাং, কারণ আপনি বোঝেন যে সৃষ্টি কোনো ভুল করে না, এবং যদি আপনার অস্তিত্ব থাকে তবে অস্তিত্বের নিশ্চয়ই আপনার অস্তিত্বের প্রয়োজন আছে, কারণ অস্তিত্বের মধ্যে অপ্রয়োজনীয় কিছুই নেই, কোনো বাড়তি কিছু নেই। এটা ঠিক তেমনই যেমনটা হওয়া দরকার। সুতরাং যদি আপনার অস্তিত্ব থাকে আপনি এর অংশ, এর মানে হলো আপনি আপনার অস্তিত্বের যোগ্য। এর অস্তিত্বের জন্য আপনাকে প্রয়োজন, নইলে আপনার অস্তিত্ব থাকতো না। তাই আপনাকে এই মৌলিক উপলব্ধি থেকে শুরু করতে হবে যে আপনি আপনার অস্তিত্বের যোগ্য, নিজের এই বিশেষ অংশটিকে সন্দেহ না করে। নিজেকে ভালোবাসার প্রথম ধাপ হলো আপনিও এর অংশ, আপনারও গুরুত্ব আছে, আপনারও মূল্য আছে, এবং তারপর সেই অবিনশ্বর শক্তির অনুভূতি থেকে, সেই অবিনশ্বরতার জায়গা থেকে, কারণ আপনার অস্তিত্ব আছে এবং আপনি কোনো না কোনোভাবে, রূপে বা আকারে সর্বদা থাকবেন, তখন আপনি অন্যদের দিকেও হাত বাড়াতে পারেন। আপনি যদি সত্যিই নিজেকে শক্তিশালী না করেন, যদি আপনি সত্যিই নিজেকে যোগ্য মনে না করেন, তাহলে আপনি সত্যিই অন্য কাউকে সাহায্য করতে পারবেন না। তাই হ্যাঁ, আপনাকে প্রথমে নিজেকেই সাহায্য করতে হবে। আপনি অন্য মানুষকে সাহায্য করার মাধ্যমে এটি করতে পারেন, এবং কখনো কখনো অন্য মানুষকে সাহায্য করা আপনাকে আরো বেশি যোগ্য এবং আরো বেশি মূল্যবান অনুভব করতে সাহায্য করবে। এই কারণেই বাশার প্রায়শই মানুষকে বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবী হতে এবং অন্য মানুষকে সাহায্য করতে পরামর্শ দেন, কারণ এটি আপনাকে আপনার নিজের চিন্তা থেকে বের করে আনে, যেখানে আপনি হয়তো সমস্ত নেতিবাচক চিন্তা পেতে পারেন। এবং যখন আপনি সত্যিই অন্যদের সাহায্য করতে শিখবেন, অন্যদের সেবা করা, ইতিবাচক উপায়ে অন্যদের সাহায্য করা, যা আপনাকে আরো ভালো অবস্থায় নিয়ে যেতে পারে এবং এই অনুভূতি জাগাতে পারে যে আচ্ছা, আমি আসলে একজন ভালো মানুষ, আমি আসলে পরিবর্তন আনতে পারি, আমি আসলে সাহায্য করতে পারি, এবং তাই আমার নিজেকেও একই কৃতিত্ব দেওয়া উচিত। এটা জানার একই ক্ষমতা থাকা উচিত যে যেহেতু আমি মনে করি তারা আমার সাহায্যের যোগ্য, তাহলে আমিও এই মহাবিশ্বের কাছ থেকে সাহায্য পাওয়ার যোগ্য। উদ্ধৃতি চিহ্ন। এবং আপনি পুরো ব্যবস্থার সেবা করছেন, তাই পুরো ব্যবস্থাটিও আপনার সেবা করতে পারে, শুধু নিজের সেবা করার পরিবর্তে, যা আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিস দেওয়ার ক্ষমতা থেকে পুরো ব্যবস্থাটির বিচ্ছিন্ন করে ফেলে। সুতরাং যখনই আপনি পুরো ব্যবস্থার সেবা করবেন, আপনিও সেবা পাবেন, কারণ আপনি পুরো ব্যবস্থারই একটি অংশ, এবং আপনি নিজেকে সাহায্য পাওয়ার অযোগ্য, সংযুক্ত হওয়ার এবং আপনার প্রয়োজনীয় জিনিস পাওয়ার অযোগ্য বা মূল্যহীন ভেবে এর থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন না। তাই আমি মনে করি এর শুরুটা সেখান থেকেই হয়। এর শুরুটা হয় নিজের মূল্য এবং প্রাপ্যতার বোধ থেকে, আর এটা তো কেবল আপনার অস্তিত্বের দ্বারাই প্রমাণিত হয়। কারণ অস্তিত্বের যদি আপনাকে প্রয়োজন না থাকতো, বিশ্বাস করুন, আপনি এখানে থাকতেন না, আপনার কোনো অস্তিত্বই থাকতো না। এটা দারুণ। দলবদ্ধ ধ্যানে কি কোনো শক্তি আছে? আজকাল অনেক দলবদ্ধ ধ্যান হয়, কিন্তু সেগুলো কি সত্যিই পৃথিবীর শক্তিতে কোনো পরিবর্তন আনতে পারে? অবশ্যই। আমরাই আমাদের বাস্তবতা তৈরি করছি, এবং যখনই একই তরঙ্গ দৈর্ঘ্য, একই উদ্দেশ্য, একই ধারণা নিয়ে বেশ কিছু মানুষ একত্রিত হয়, তখন তা বিবর্ধিত ও প্রসারিত হতে পারে। সুতরাং একদম ঠিক, কারণ আবারও বলছি, ভালোবাসা মানেই সংযোগ, এবং সংযোগ সবকিছুকে প্রসারিত করে। সংযোগ একটি নির্দিষ্ট কম্পাঙ্ক, এবং তাই যখনই দুইজনের বেশি মানুষ সংযুক্ত হয়, আপনি সেই সংযোগের ধারণাকে বিবর্ধিত ও প্রসারিত করছেন। আপনি যখনই এটা করেন, আপনি পুরো সিস্টেমের একটি বৃহত্তর অংশের সাথে যুক্ত হন। হ্যাঁ, একদম ঠিক। ঠিক। তো আমাদের কিছু প্রশ্ন আছে যেখানে মানুষ আপনার সম্পর্কে জানতে আগ্রহী। আচ্ছা, চলুন আপনার সব আকর্ষণীয় ব্যক্তিগত বিবরণ জেনে নেওয়া যাক। এই ব্যক্তি জানতে চান আপনি কিভাবে হতাশা সামলান এবং আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসে কিনা যা আপনার মধ্যে রাগ জাগিয়ে তোলে। খুব কম ক্ষেত্রেই এমনটা হয়। আমি তো পৃথিবীতেই বড় হয়েছি, আমি এখনো একজন মানুষ, এখন আমি এই সবকিছু সামলাতে শিখছি। অনেকের চেয়ে আমার হয়তো বেশি অনুশীলন হয়েছে, কারণ আমি যখন চ্যানেল করি তখন বাশারের শক্তি কেমন তা অনুভব করতে পারি এবং উদ্ভূত বিষয়গুলো তিনি কিভাবে সামলান তাও জানতে পারি।
আমি অবশ্যই এর অনেক কিছুই আমার জীবনে প্রয়োগ করি এবং সময়ের সাথে সাথে এটি আমার জীবনে একটি বড় পরিবর্তন এনেছে, যার ফলে আমি এখন আর তেমন রাগ বা হতাশ হই না। আমি এখন সবকিছুকে আরো বেশি কৌতূহল নিয়ে দেখি। ব্যাপারটা অনেকটা এরকম যে, ওহ, এটা কেন ঘটছে, এটা তো বেশ মজার, দেখা যাক এটা কোন দিকে গড়ায়। উদ্ধৃতি চিহ্ন। কারণ আমি জানি এটা কোনো না কোনো কারণে ঘটছে। এটা জানার প্রথম ধাপ হলো যে, ঠিক আছে, রাগ করার কোনো কারণ নেই, কারণ রাগ করলে আমি এটা বুঝতে পারি না যে কেন এমনটা ঘটছে এবং কিভাবে এটা আমার জন্য ইতিবাচকভাবে কাজ করতে পারে। আবারও বলছি, এই সূত্রের চতুর্থ ধাপ হলো একটি ইতিবাচক অবস্থায় থাকা, যাতে যাই ঘটুক না কেন আপনি তা থেকে উপকৃত হতে পারেন, কারণ যে কোনো কিছুই দ্বৈত ভূমিকা পালন করতে পারে। ইতিবাচক, নেতিবাচক বা হয়তো নিরপেক্ষ, এমনকি ত্রয়িত ভূমিকাও পালন করতে পারে। কিন্তু মূল কথা হলো, আপনি যদি সেই ইতিবাচক অবস্থায় না থাকেন, যদি বিস্ময় বা কৌতূহল নিয়ে এর সম্মুখীন না হন, তাহলে আপনার জন্য যে সুবিধাটি থাকতে পারত তা আপনি দেখতে পাবেন না। সুতরাং সবচেয়ে মৌলিক এবং সহজ স্তরে যখন এমন কিছু ঘটে যা হয়তো আপনি বস্তুনিষ্ঠভাবে পছন্দ করেন না, যা আপনার জীবনের পছন্দের সাথে বা আপনি যা হতে চান তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তবুও এর পেছনে একটি কারণ থাকে। সুতরাং যদি আপনি অন্য কিছু না হলেও আমার অপছন্দের কোনো কিছু অভিজ্ঞতা করা বা দেখা বা পর্যবেক্ষণ করার মাধ্যমে তার বিপরীতে আমার পছন্দের বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে, আর যা আপনি পছন্দ করেন না তাকে ব্যবহার করার এটি একটি ইতিবাচক উপায়। তাই অনেক সময় এটা অনেকটা সেই প্রবাদটির মতো, জানেন তো, অন্ধকারে ঘেরা থাকলে একটি ছোট্ট মোমবাতির শিখা দেখা সহজ হয়। সুতরাং এটি হলো আলোকে আরো স্পষ্টভাবে দেখার জন্য অন্ধকারকে ব্যবহার করা। তাই কৌতূহলী থাকুন। আপনি বুঝবেন যে সবকিছুই আপনাকে একটি শিক্ষা দিতে, আপনাকে উন্নত করতে, আপনাকে বেড়ে উঠতে সাহায্য করার জন্য ঘটছে। আর আপনি যদি প্রতিটি পরিস্থিতিকে সেভাবে দেখেন, তাহলে আপনি সেটিকে আরো ইতিবাচকভাবে অনুভব করবেন এবং এটি একটি অভ্যাসে পরিণত হতে শুরু করবে। আপনি বিষয়গুলোকে আরো বেশি বেশি করে সেভাবে অনুভব করতে চাইবেন এবং আত্মকরুণায় বা হাই ঈশ্বর, এটা কেন ঘটলো, এইসব আত্মবিচারে ডুবে থাকবেন না। নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে, আমার এর চেয়ে আরো এগিয়ে থাকা উচিত ছিল, আমি ভেবেছিলাম আমি এর চেয়ে বেশি আধ্যাত্মিক, এইসব বাজে চিন্তা করবেন না। যা ঘটে তা ঘটারই কথা। বর্তমান মুহূর্তে যা ঘটছে সেটাই সেই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং কোনো না কোনো কারণে এর অস্তিত্ব থাকা প্রয়োজন। তাই একে ব্যবহার করুন, ইতিবাচকভাবে ব্যবহার করুন, একে পুরোপুরি কাজে লাগান, কারণ এটি আপনার ব্যবহারের জন্যই রয়েছে। আর এটা আসলে বাশারের সেই চিরচেনা কথারই প্রতিধ্বনি। কি ঘটছে তা গুরুত্বপূর্ণ নয়, যা ঘটছে তা নিয়ে আপনি কি করছেন সেটাই আপনার জীবনে পার্থক্য করে দেয়। তাই এর প্রতি ইতিবাচক শক্তি প্রয়োগ করুন, আপনি একটি ইতিবাচক প্রতিফলন পাবেন। এর প্রতি নেতিবাচক শক্তি প্রয়োগ করলে আপনি কেবল নেতিবাচকতার মধ্যেই ডুবে থাকবেন। এটা আপনার উপর নির্ভর করে, আপনিই দায়িত্বে আছেন। সুতরাং আপনার জীবনে যা ঘটছে তাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন তা আপনিই নির্ধারণ করবেন। আবারও বলছি, এর মানে এই নয় যে আপনি নেতিবাচক জিনিসকে ইতিবাচক বলতে শুরু করবেন। কোনো কিছু যখন নেতিবাচকতা ও ভয় থেকে তৈরি হচ্ছে, অথবা যখন ভালোবাসা ও ইতিবাচকতা থেকে তৈরি হচ্ছে, তা চেনার মতো বিচক্ষণতা আপনার তখনও থাকতে পারে। আপনি সেটা চিনতে পারলেও ইতিবাচক অবস্থায় থাকলে আপনাকে নেতিবাচকতার প্রভাব ভোগ করতে হবে না। এটি কেন আছে বা আপনি কেন এটি দেখছেন তা থেকে আপনি সবসময় কিছু না কিছু শিখতে পারবেন। আর অনেকেই এই ধারণা নিয়ে বিভ্রান্ত হন যে, আচ্ছা, আমি কেন এই ব্যক্তিকে আমার জীবনে আকর্ষণ করলাম, তারা কি আমার ভেতরের সমস্যাগুলোই আমার কাছে প্রতিফলিত করছে? এটা কখনো কখনো সত্যি হতে পারে, কিন্তু এটা সবসময় হুবহু প্রতিফলন নয়। বাশার যখন বলেন সবকিছুই একটি প্রতিফলন, তখন তিনি এটা বোঝান না যে আপনার জীবনে আসা কোনো ব্যক্তির অনেক নেতিবাচক সমস্যা থাকার অর্থ হলো আপনারও সেই একই সমস্যাগুলো আছে। এর অর্থ হতে পারে যে আপনার জীবনে সেই ব্যক্তির আসার মধ্যে আপনার জন্য প্রতিফলনটি হলো যে আপনি তাকে পরিবর্তন হতে সাহায্য করতে পারেন। এবং তাই এটাই প্রতিফলন যে তারা আপনার কাছে সাহায্য চাইতে এসেছে, তারা আক্ষরিক অর্থে আপনার কাছে সাহায্য চাক বা না চাক। সুতরাং অন্তত আপনি তাদের এই সুযোগটি দেন যে তাদের নিজেদের জীবনকে আরো ইতিবাচকভাবে যাপন করার অন্য কোনো উপায়ও আছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে ব্যাপারটা আক্ষরিক অর্থেই আয়নায় নিজের আসল প্রতিবিম্ব দেখার মতো নয়। ব্যাপারটা এমন নয় যে, ও ওই লোকটা তো খারাপ, তাহলে আমিও নিশ্চয়ই খারাপ। না, এটা বাজে কথা। ঠিক আছে, ওই ব্যক্তিটি অসুবিধায় আছে, সে সংগ্রাম করছে, সে আমার জীবনে আছে। ঠিক আছে, প্রথমত অবশ্যই একবার ভেবে দেখুন, এই ব্যক্তিটি এমন কিছু করছে, বলছে বা অন্য যা কিছুই করছে, যা আমার নিজেকে উন্নত করার জন্য নিজের ভেতরে খতিয়ে দেখা দরকার। যদি আপনি নিজের ভেতরে এই সৎ প্রক্রিয়াটি চালান এবং উপলব্ধি করেন, আচ্ছা, না, এই ব্যক্তিটি আমার সাথে যা করছে বা বলছে তার মধ্যে এমন কিছুই আমি খুঁজে পাচ্ছি না যা আমার জন্য সত্যি, তাহলে তার মানে নিশ্চয়ই এই যে সে এখানে আছে যাতে আমি কোনো না কোনোভাবে তাকে সাহায্য করতে পারি। ব্যাপারটা আমার সম্পর্কে নয়, এটা তাদের সম্পর্কে। সুতরাং আবারও বলছি,
আপনার মধ্যে সেই বিচার বুদ্ধি থাকতে হবে। যদি দ্বৈততা থেকে থাকে, যেমন ভালো মন্দ বা ভালোবাসা, ঘৃণা বা অন্ধকার আলো, তাহলে একটি জগৎ অন্যটি ছাড়া কিভাবে এক চরমে পৌঁছাতে পারে? যখনই আপনি আপনার চেতনাকে প্রসারিত করেন, যখনই আপনি আপনার উপলব্ধির পরিধি বাড়ান, সৃষ্টি ও অস্তিত্বকে আরো বেশি করে উপলব্ধি করার ক্ষমতা বাড়ান, তখন আপনি কেবল আরো বেশি আলোই উপলব্ধি করেন না, আরো বেশি অন্ধকারও উপলব্ধি করেন। কিন্তু আপনি এ বিষয়ে আরো সচেতন হয়েছেন বলেই যে আপনাকে তা অনুভব করতে হবে, এমন কোনো কথা নেই। এই দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখার কাজটি আপনাকে আপনার পছন্দের অভিজ্ঞতা বেছে নেওয়ার সুযোগ দেয়, কিন্তু যা আপনি পছন্দ করেন না তাকে আপনি বাতিল করে দেন না। আপনি শুধু পর্যবেক্ষণ করেন যে এটি সেখানে আছে। কারণ আপনি যখন সৃষ্টি সম্পর্কে আরো সচেতনতা অর্জন করেন, তখন আপনি ইতিবাচক এবং নেতিবাচক উভয় সম্পর্কেই আরো সচেতনতা অর্জন করেন, কারণ এটি প্রতিটি স্তরে কোনো না কোনোভাবে, কোনো না কোনো রূপে বিদ্যমান। উচ্চতর স্তরে হয়তো এটি ভৌত বাস্তবতার মতো একইভাবে অনুভূত হয় না, কিন্তু এটি সেখানে আছে। কারণ এটি সবকিছুকে আচ্ছন্ন করে রেখেছে। কারণ আমি যেমনটা বলেছি, অস্তিত্ব ভালোবাসা বা ভয়ের উপর ভিত্তি করে চলে। সুতরাং এটি একই মুদ্রার দুটি দিক, একটি ছাড়া অন্যটি থাকতে পারে না। তাই আপনি যখন এ বিষয়ে আরো সচেতন হবেন, তখন কেবল এ সম্পর্কে সচেতন হন। এর মানে এই নয় যে আপনাকে ভয় পেতে হবে যে এটা ঘটবে, এটা বাস্তবে রূপ নেবে, অথবা কোনো কারণ ছাড়া আপনি এটা বেছে নেবেন। তাই আপনি যদি কেন্দ্রে থাকেন, ভারসাম্য বজায় রাখেন, নিরপেক্ষ থাকেন, তাহলে আপনি বলতে পারেন, আমি এসব দেখছি, এটা আমার পছন্দ নয়, আমি এটা বেছে নিচ্ছি, কিন্তু আমি সেটাকে বাতিল করব না, কারণ সেটার অস্তিত্বই আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে আমি এখন এটা বেছে নিতে স্বাধীন। সুতরাং আপনি সবকিছুকে একটি সোপান হিসেবে ব্যবহার করেন। আপনি কোনো কিছুকেই বাতিল করেন না, নইলে আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন না। তাই আপনি অন্ধকারকে বাতিল করেন না, আপনি এটাকে নিজের সুবিধার্থে ব্যবহার করেন, যাতে আপনি আরো বেশি আলোর অভিজ্ঞতা লাভ করতে পারেন। আচ্ছা, আপনার সম্পর্কে এই কৌতূহলের মনোভাব থেকে দ্বিতীয় প্রশ্নটি হলো, বাসারকে চ্যানেল করার পর আপনার আত্মযত্নের মধ্যে কি কি থাকে? আপনার কি বিশ্রামের প্রয়োজন নাকি আরোগ্য লাভের প্রয়োজন? আমার সাধারণত দুপুরের খাবার লাগে। আমি বলতে যাচ্ছিলাম যে দুটোর মধ্যে একটা। হ্যাঁ, মানে আমি যখন প্রথম শুরু করেছিলাম, প্রথম কয়েক বছর আমি তার শক্তিতে অভ্যস্ত ছিলাম না, তাই এটা আমাকে ক্লান্ত করে দিত, কারণ আমি ওই ধরনের কম্পন সামলাতে অভ্যস্ত ছিলাম না। একটা নির্দিষ্ট সময়, এবং এটা আক্ষরিক অর্থেই একটা নির্দিষ্ট মুহূর্তে ঘটেছিল, যখন আমি শক্তি সঞ্চালন করছিলাম, আমি হঠাৎ অনুভব করলাম তার শক্তির ঢেউ আমাকে ওপরে তুলে দিচ্ছে। আর ব্যাপারটা ছিল অনেকটা এরকম, যখন আপনি সমুদ্রে দাঁড়িয়ে থাকেন আর জল আপনার বুক পর্যন্ত থাকে, আর হঠাৎ একটা ঢেউ এসে আপনাকে এক মুহূর্তের জন্য মাটি থেকে তুলে দেয়। এটা ছিল ঠিক সেরকম। আর সেই মুহূর্ত থেকে যখন আমি কোনো বাধা ছাড়াই আরো অবাধে শক্তিকে আমার মধ্যে দিয়ে যেতে দিলাম এবং এর উপর বিশ্বাস রাখলাম, তখন এটি আমাকে এমনভাবে ওপরে তুলে দিল যে এখন যখন আমি শক্তি সঞ্চালন করি, আমার মধ্যে আরো বেশি শক্তি অবশিষ্ট থাকে, আমি আরো ভারসাম্যপূর্ণ বোধ করি। কিন্তু একদিক থেকে শক্তির কিছুটা ব্যয় হয়, কারণ সেজন্যই শেষে আমার খিদে পায়। তাই আমার শক্তি পুনরায় পূরণ করার প্রয়োজন হয়, কিন্তু শক্তি সঞ্চালনের পর আমার শক্তির অনুভূতিতে আমি আসলে আরো বেশি ভারসাম্য অনুভব করি। কারণ আপনি এমন একটি অবস্থায় প্রবেশ করছেন যা আপনাকে আপনার নিজের সত্তার আরো গভীরে সংযুক্ত করে। আর তাই আপনি যদি সেই অবস্থাকে আপনাকে সমর্থন করার সুযোগ দেন, তাহলে আপনি সত্যিই আরো বেশি শক্তি ও সমর্থন অনুভব করেন। যদিও এই শক্তি সঞ্চালনের শারীরিক প্রক্রিয়ার জন্য অবশ্যই আপনার নিজেকে পুনরায় শক্তি সঞ্চয় করার প্রয়োজন হতে পারে, কিন্তু আপনার এমনটা মনে হয় না যে, ওহ আমি ক্লান্ত, আমি একটা ন্যাকড়ার মতো বিধ্বস্ত। উদ্ধৃতি চিহ্ন। আপনি যখন শক্তিটিকে গ্রহণ করার সুযোগ দেন, তখন আর এমনটা মনে হয় না। একবার যখন আপনি আপনার মধ্য দিয়ে আসা উচ্চতর কম্পাঙ্কের সাথে নিজেকে মেলাতে শুরু করেন, তখন আপনি এতে অভ্যস্ত হয়ে যান। আপনার স্নায়ুতন্ত্র এটি সামলাতে সক্ষম হতে শুরু করে, এটি সেই শক্তির আরো ভালো পরিবাহী হয়ে ওঠে। আর তাই বেশ কিছুক্ষণ সেই অবস্থায় থাকার পরেও আপনি সেই কম্পাঙ্কের কিছুটা ধরে রাখতে পারেন। হাইব্রিড শিশুদের কি কি অনন্য ক্ষমতা থাকতে পারে? আচ্ছা, তারা অবশ্যই টেলিপ্যাথিক হবে, একদম। আমি নিশ্চিত যে তারা অত্যন্ত বুদ্ধিমান, অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং স্বজ্ঞাত হবে। তাদের শৈল্পিক প্রবণতা থাকতে পারে। তাদের আরো অনেক ধরনের সৃজনশীল অভিব্যক্তিও থাকতে পারে। তারা সম্ভবত কিছু দিক থেকে অনেক শিশুর মতোই খুব ভালো শিক্ষক হবে। তারা অনেক আধ্যাত্মিক তথ্য, আকাশিক রেকর্ড,
এই জাতীয় জিনিসগুলিতে প্রবেশ করতে পারবে এবং আমাদের জন্য তথ্য নিয়ে আসতে পারবে। আরো অনেক কিছুর মধ্যে। ঠিক। হুম হুম আপনি কি বলতে পারেন কেন? নিউরোডাইভার্জেন্ট মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে বলে মনে হচ্ছে এবং পৃথিবীতে তাদের কোনো উদ্দেশ্য বা ভূমিকা আছে কিনা? আবারও হ্যাঁ, অবশ্যই। এটি আবারও সেই ধারণার দিকে ফিরে যায় যে আত্মা মানবতাকে বিকশিত করতে সাহায্য করার জন্য পথ বেছে নেয়। আমি মনে করি যখন আপনি নিউরোডাইভার্জেন্ট মানুষদের দেখেন, আপনি বুঝতে পারেন যে দেখুন, আত্মা সবকিছু এবং কিছুই না, এটি যে কোনো কিছু হতে পারে। এবং ধারণাটি হলো যে ভৌত বাস্তবতাকে আর অগত্যা এতে বাধা দিতে হবে না। একটি আত্মা পৃথিবীতে এসে বলতে পারে, দেখুন, আমি এটা হতে পারি, আমি এটা হতে পারি, আমি এটা হতে পারি, আমি এটা হতে পারি, উদ্ধৃতি চিহ্ন, যাতে মানব জাতি এটা মেনে নিতে শুরু করে যে এই সবকিছু প্রতিটি আত্মার মধ্যেই বিদ্যমান, যে কোনো কিছু হয়ে ওঠার সম্ভাবনা প্রতিটি আত্মার মধ্যেই রয়েছে, এবং আমাদের এতটা সাদামাটা ভাবে ভাবার দরকার নেই যে এটা এই আর ওটা ওই এবং এখানে কোনো মিশ্রণ হয় না। তো হ্যাঁ, ঠিক আছে, সেটাও হতে পারে। আপনার এটা থাকতে পারে যা খুবই সুনির্দিষ্ট, আপনার ওটা থাকতে পারে যা খুবই সুনির্দিষ্টভাবে এইভাবেই হবে। কিন্তু আমি মনে করি আমরা যা দেখছি তা হলো মানবজাতির মধ্যে পুরুষ, নারী এবং অন্যান্য বিভিন্ন শক্তির মিশ্রণ ও ভারসাম্য, যা একটি বর্ণালীর বিভিন্ন স্তরে নিজেকে নানাভাবে প্রকাশ করছে। এর ফলে আমরা আবারও সেই সব সীমানা ও প্রতিবন্ধকতা শিথিল করতে শুরু করতে পারি যা কোনো কিছুকে কেবল একটি নির্দিষ্ট উপায়ে এক ধরনের অভিব্যক্তিতে সীমাবদ্ধ করে রাখে এবং অন্য কিছুকে বৈধ বা অনুমোদিত বলে মনে করে না। সুতরাং এখন বিষয়টি হলো একটি আত্মা নিজেকে যতভাবে প্রকাশ করতে পারে তার সবগুলোকে স্বীকৃতি দেওয়া, আর এই বিষয়টি মানবজাতির মধ্যে শারীরিকভাবেই প্রকাশ পাচ্ছে, কারণ আমরা এটাই দেখতে অভ্যস্ত। আমরা এই ধারণার শারীরিক প্রকাশ দেখতেই অভ্যস্ত। সুতরাং আমরা আমাদের শারীরিক সত্তার বাহ্যিক প্রকাশকেও প্রসারিত হতে দেখব। একটি শারীরিক সত্তা হওয়ার অর্থ কি? এর মানে এই নয় যে আপনাকে গতানুগতিকভাবে পুরুষ বা নারী হতে হবে, যেমনটা আমাদের সমাজে দীর্ঘদিন ধরে দেখে আসা হয়েছে, অন্তত সেভাবেই দেখা হয়েছে। এর মানে এই নয় যে বিষয়টি আসলেই সেরকম ছিল, কিন্তু সেভাবেই দেখা হয়েছে। তাই এখন আমি মনে করি আমরা আমাদের উপলব্ধি ও দৃষ্টিভঙ্গির ধারণাটিকে শিথিল করছি এবং বলছি, ঠিক আছে, একটু ভিন্ন, একটু গতানুগতিকতার বাইরে, হয়তো আরো বেশি গতানুগতিকতার বাইরে কিছু হওয়াতে কোনো সমস্যা নেই, এবং তারপরেও একজন বৈধ মানুষ হিসেবে থাকা যায় যার অনেক কিছু দেওয়ার আছে, যে সৃজনশীল, প্রেমময়, দাতা, সহায়ক, যত্নশীল, এবং একজন মানুষ বা এমনকি একটি আত্মা হওয়ার অর্থ কি তা অন্বেষণে তাকে সমর্থন ও লালন করা যেতে পারে। তাই আমি মনে করি এ কারণেই আমরা আজ এর অনেক কিছু দেখতে পাচ্ছি, কারণ আমরা প্রতিটি স্তরেই বাধা ভেঙে ফেলছি, এবং এটা জানা যে আমরা কেবল সেই সীমিত সংজ্ঞাগুলোর চেয়েও অনেক বেশি কিছু, যা আমরা এতদিন ধরে নিজেদের বর্ণনা করার জন্য ব্যবহার করে আসছি। পৃথিবী বিভক্ত হলে উভয় পৃথিবীতেই কি ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব থাকবে? না, এবং এই সংখ্যা 2-এর বেশিও হতে পারে। আমরা কেবল একটি সরল ও সুবিধাজনক উপমা হিসেবে 2 ভাগে বিভক্ত হওয়ার ধারণাটি ব্যবহার করছি। পৃথিবী বিভিন্ন রূপে বিভক্ত হতে পারে, এবং আবারও বলছি, সেগুলো ইতিমধ্যেই বিদ্যমান। এই বিভাজনটি কেবল এই বিষয় নিয়ে যে আমরা কোন দিকে সরে যাচ্ছি, আমরা এমন কোন সংস্করণগুলোর দিকে সরে যাচ্ছি যেগুলো ইতিমধ্যেই বিদ্যমান। সুতরাং অবশ্যই এমন সংস্করণ থাকবে যেখানে সরাসরি যোগাযোগ সম্ভব, এমন সংস্করণও থাকবে যেখানে সরাসরি যোগাযোগ কখনোই ঘটবে না। পৃথিবীর এমন সংস্করণ আছে যা পৃথিবীতে স্বর্গ, পৃথিবীর এমন সংস্করণ আছে যা পৃথিবীতে নরক, পৃথিবীর এমন সংস্করণ আছে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সহস্রাব্দ ধরে চলতেই থাকবে। পৃথিবীর এমন সংস্করণও আছে যা ইতিমধ্যেই নিজেদের ধ্বংস করে ফেলেছে। আপনি যা কিছু কল্পনা করতে পারেন। সুতরাং প্রশ্নটা কেবল এই নিয়ে যে এখানে আমাদের পথটা কি, আমরা কি বেছে নিচ্ছি। কিন্তু পৃথিবীর বিভিন্ন সংস্করণের অনেকগুলো বিকল্প রয়েছে, যা এই গ্যালাক্সির কোন কোণে মানুষের অভিজ্ঞতার জন্য আমরা যা বেছে নিয়েছি তার সাথে প্রাসঙ্গিক। সুতরাং অবশ্যই এমন কিছু সংস্করণ থাকবে যেখানে কোনো খোলাখুলি যোগাযোগ থাকবে না, এবং এমন সংস্করণও থাকবে যেখানে যোগাযোগ থাকবে। আরে তাহলে যদি 5 বছরের মধ্যে কোনো খোলাখুলি যোগাযোগ না হয়, আমি তোমাকে ফোন করব, ড্যারিল, এবং বলবো আমার মনে হয় আমি সুযোগটা হারিয়ে ফেলেছি, আমি তো অন্য পৃথিবীতে আছি দোস্ত। তুমি আছো খারাপটায়। হ্যাঁ, কিন্তু এর পেছনে বেশ গতি আছে, নইলে আমরা সম্ভবত এই আলোচনাগুলো করতাম না। ঠিক ঠিক ঠিক। মানবজাতি প্রাথমিক বিনিময় মাধ্যম হিসেবে অর্থের ব্যবহার বন্ধ করে দিয়েছে, এবং অর্থ ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেলে মানুষ কি সামগ্রিকভাবে কখনো আর্থিক দুশ্চিন্তা ছাড়া বাঁচতে পারবে? হ্যাঁ, মানে
আমার মনে হয় আমরা কিছু সময়ের জন্য ডিজিটাল ধরনের বিনিময়ের দিকে যাব, এবং আমি বিটকয়েনের কথা বলছি না, আমি কোনো ক্রিপ্টোকারেন্সির কথা বলছি না। এটা একটা সাধারণ ধারণা যে আপনার যা প্রয়োজন তা পাওয়ার ক্ষমতা আপনার থাকতে পারে, এবং পুরো বিষয়টি এআই ও কোনো ডিজিটাল উপায়ে পরিচালনা করা যেতে পারে, ফলে এটি আরও সুবিধাজনক এবং সুরক্ষিত হবে। আর অবশেষে বাশার যেমনটা বলেছেন, তার সমাজে বিনিময়ের জন্য কোনো একটি যথেচ্ছ মাধ্যমের প্রয়োজন হয় না। এটি এমন কিছু হতে পারে যা প্রত্যেক ব্যক্তির প্রকৃত দক্ষতা, সামর্থ্য ও প্রতিভার উপর ভিত্তি করে গড়ে ওঠে, এবং যা সমকালিকতার উপর নির্ভরশীল, যাতে আপনার যা প্রয়োজন ঠিক সেই মুহূর্তে যার কাছে তা আছে সে এসে আপনাকে তা দিয়ে দেয়। যেহেতু আপনার কাছে তাদের প্রয়োজনীয় জিনিসটিই থাকতে পারে এবং আপনি ঠিক সঠিক মুহূর্তে উপস্থিত হয়ে তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিসটি দেন, তাই এই বিশাল ইন্টারনেট সদৃশ ভৌত বাস্তবতার একটি বর্ধিত সংস্করণে আদান প্রদানের এক অবিরাম প্রবাহ চলতে থাকে, যেখানে প্রত্যেকেই সুসংগতভাবে ঠিক সেখানেই থাকে যেখানে তাদের থাকা প্রয়োজন, নিখুঁত সময়ে ঠিক তাদের সাথেই আলাপচারিতা করে যাদের সাথে তাদের করা প্রয়োজন, এবং সেই সমস্ত দক্ষতা, সামর্থ্য, বস্তু, জ্ঞান ও অন্যান্য যা কিছু আপনার সাথে প্রতিনিয়ত দেখা হওয়া মানুষগুলোর সাথে ভাগ করে নেয় যা ভাগ করে নেওয়া প্রয়োজন। বাশারের জগৎ এভাবেই কাজ করে। আমাদের ক্ষেত্রে হয়তো বেশ কিছুদিন ঠিক এভাবেই ঘটবে না, কিন্তু আমরা অবশ্যই এমন কিছু পর্যায়ের মধ্যে দিয়ে যাব যা শেষ পর্যন্ত অনেকটাই এরকম কিছুর দিকে নিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় প্রথমে আমরা আদান প্রদানের এমন একটি ডিজিটাল সংস্করণে প্রবেশ করব যা হবে আরো সুবিধাজনক, আরো নির্বিঘ্ন, আরো অদৃশ্য, যাতে আমরা আরো বেশি করে অনুভব করতে শুরু করতে পারি যে এই কাজটি আমরাই করছি। এটা আসলে কোনো আসল কাগজের টুকরো বা মুদ্রা বা ওই জাতীয় কিছু নয়। এটা আমরাই করছি, এবং এটা আমাদেরকে বিনিময়ের এই নতুন, আরো বেশি সমন্বিত পদ্ধতিতে প্রশিক্ষিত করতে সাহায্য করতে পারে। অদ্ভুতভাবে বলতে গেলে এটা অনেকটা বাণিজ্যের দিকে উল্টো পথে যাওয়ার মতো, কিন্তু জানেন তো সবকিছুই এক ধরনের বাণিজ্য। আমার কাছে একটা রাজহাঁস আছে আর আপনার কাছে একটা গরু, ঠিক আছে? আমার রাজহাঁসটা দরকার, আপনার গরুটা দরকার। সুতরাং এটা সেই ধারণারই একটি আরো আধুনিক সংস্করণ, কিন্তু এর সাথে সমন্বয়ের বিষয়টি যুক্ত করা হয়েছে, যাতে এটি যে কোনো কিছুকে, যে কোনো পণ্য, যে কোনো দক্ষতা, যে কোনো প্রতিভা, যে কোনো পরিমাণ জ্ঞানকে অন্তর্ভুক্ত করতে পারে এবং সেভাবেই সমাজে ছড়িয়ে পড়বে। কিন্তু আবারও বলছি, আমি যেভাবে এই পৃথিবীতে এর বর্ণনা দিচ্ছি তা কয়েক দশক পরের ব্যাপার। তবে আপাতত আমার মনে হয় আমরা আরো একটু সুবিধাজনক কিছু একটা নিয়ে আসব। কিন্তু আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি আমাদের এ ব্যাপারে কিছুটা অনুশীলন দিয়েছে, তবে আমার মনে হয় না আমরা সেই সিস্টেমটি নিয়ে কথা বলছি। এমন আরো কিছু আসবে যা সবার জন্য আরো সুবিধাজনক হবে এবং পরিবেশের উপরও তেমন ক্ষতিকর প্রভাব ফেলবে না, কারণ ক্রিপ্টোকারেন্সি অনেক সার্ভার ব্যবহার করে যা প্রচুর শক্তি খরচ করে, এবং কিছু দিক থেকে এটি নগদ টাকা ব্যবহারের চেয়েও খারাপ। এই সিনক্রোনিস্টিক পদ্ধতি কি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও প্রযোজ্য হবে? সবকিছু দারুণ, সবকিছু, হ্যাঁ। এবং আবারও মনে রাখবেন যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রযুক্তি বিষয়ে এলিয়েনদের সম্ভবত খুব উন্নত জ্ঞান রয়েছে। সম্ভবত সেখানে অনেক রেজোন্যান্স এবং ভাইব্রেশন ভিত্তিক চিকিৎসা এবং এই জাতীয় জিনিস রয়েছে যা আমাদের অনেক নিরাময়ের অভিজ্ঞতা পেতে সাহায্য করতে পারে। এছাড়াও আমরা আগামী 10 থেকে 15 বছরের মধ্যে জেনেটিক্সে আমাদের নিজস্ব অগ্রগতি করছি, এবং আমি মনে করি অনেক চিকিৎসাই জিনগতভাবে চিকিৎসার দিকে যাবে, যাতে আপনি আক্ষরিক অর্থেই বলতে পারেন, ঠিক আছে, আপনার ক্যান্সার আমরা আপনার জিনে এটিকে নিষ্ক্রিয় করে দেব এবং এটি এমনিতেই চলে যাবে। উদ্ধৃতি চিহ্ন। তো বুঝতেই পারছেন, ক্রিসপার প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় কম্পন, ফ্রিকোয়েন্সি এবং এই জাতীয় অন্যান্য ধারণার সাথে মিলে নিরাময়কে বোঝার নতুন ধারাগুলোর মধ্যে অন্যতম হতে চলেছে। আমার মনে হয় ভবিষ্যতে এই জিনিসগুলোই প্রধান রূপ হয়ে উঠবে, আরো প্রাকৃতিক, আরো বেশি শক্তি নির্ভর এবং জিনগতভাবে আরো বেশি নির্ভরশীল বিষয়। তো এই ব্যক্তি একটি প্রশ্ন করছেন, এবং আমার মনে হয় মানুষ যে বিষয়গুলোকে বড় সমস্যা হিসেবে দেখছে সম্ভবত সেগুলোর ক্ষেত্রেই এটি প্রযোজ্য হতে পারে। পৃথিবীকে রক্ষা করতে এবং আমাদের দেশীয় বন্যপ্রাণীদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি? আমি কি শুধু নিজেকে এটা বোঝানোর চেষ্টা করব যে সমস্যাটি নেই এবং একটি উন্নততর বাস্তবতায় চলে যাব, নাকি এটিকে সমর্থন করার জন্য আমার নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া উচিত এবং সেগুলো কি? আচ্ছা,
আমার মনে হয় এটি একটি তুলনামূলকভাবে স্পষ্ট প্রশ্ন। নিজেকে যুক্ত করুন এবং এমন পদক্ষেপ নিন যা সেই পৃথিবীর প্রতিনিধিত্ব করে যেখানে আপনি বাস করতে পছন্দ করেন, কারণ এই পদক্ষেপগুলোই আপনাকে পৃথিবীর সেই সংস্করণের দিকে পরিচালিত করবে। আপনি শুধু ইচ্ছা করলেই এটা দূর হয়ে যাবে না, আপনি শুধু এটাকে উপেক্ষা করতে পারবেন না। ভৌত বাস্তবতা মানেই হলো শারীরিক পদক্ষেপ নেওয়া। কর্মই হলো ভৌত বাস্তবতার ভাষা। সুতরাং যখন আপনি আপনার পছন্দের পরিবেশের ধারণাকে সমর্থন করার জন্য কাজ করেন, যেমন গাছ লাগানো এবং এই জাতীয় কাজ করা, যতটা সম্ভব বাস্তুতন্ত্রকে ফিরিয়ে আনা এবং কিভাবে তা করতে হয় তা শেখা, তখন এই কাজগুলোই আপনাকে পৃথিবীর এমন একটি সংস্করণের দিকে পরিচালিত করে যা আরো টেকসই। চমৎকার। হ্যাঁ, আমাদের কমিউনিটি থেকেও অনেকে আপনার লাইভ স্ট্রিমের প্রতি আগ্রহ দেখিয়ে যোগাযোগ করেছেন। আমি জানি সম্প্রতি আপনার একটি লাইভ স্ট্রিম ছিল এবং নভেম্বরেও একটি বড় লাইভ স্ট্রিম আছে, যা নিয়ে আপনি আমাদের গত সাক্ষাৎকারে কথা বলেছিলেন। তাই আপনি যদি আসন্ন ইকোস অফ সেডোনা লাইভ স্ট্রিমটি নিয়ে আরেকবার কথা বলেন, কারণ নির্বাচনের মন্তব্যগুলো নিয়ে সবাই আরো স্পষ্ট ব্যাখ্যা চায়। হ্যাঁ, আসলে আমাকে এটা বাশারের ওপরই ছেড়ে দিতে হবে, কারণ সেডোনার সম্প্রচারে সে কি বলেছিল এবং কেন বলেছিল তা সে ব্যাখ্যা করবে। আর সেই কারণেই এর শিরোনাম ইকোস অফ সেডোনা, কিন্তু আমি এর ব্যাখ্যার ভার তার উপরেই ছেড়ে দেব, কারণ আমি নিশ্চিত যে তিনি আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন, কারণ সেখানে ঠিক কি ঘটছিল সে সম্পর্কে আমার নিজেরই সম্পূর্ণ ধারণা নেই। আমার মনে হয় তিনি যে একটি বিষয় ব্যাখ্যা করবেন সেটির উপর আমি কিছুটা মন্তব্য করতে পারি, কারণ এটি ছিল অপ্রত্যাশিত, অস্বাভাবিক এবং বিস্ময়কর যে তিনি আমাদের রাজনীতির সাথে আগের চেয়ে আরো গভীরভাবে জড়িত হয়ে মন্তব্য করেছেন, কারণ গত 40 বছরে তিনি সাধারণত এই বিষয়টি এড়িয়েই এসেছেন। আর তাই আমার মনে হয় অনেকেই এতে হতবাক, বিস্মিত এবং অবাক হয়েছিলেন। কিন্তু আসল কথা হলো, আমি জানি তিনি এ বিষয়ে কথা বলবেন, কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই, খুব শীঘ্রই আমাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হতে চলেছে। মানুষ কি মনে করে না যে ভিনগ্রহীরা আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করবে? অবশ্যই করবে। তারা আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে পড়বে। তিনি যে কারো সাথে যোগাযোগ করেছেন এবং দর্শকদের কাছে জানতে চেয়েছেন যে তার কিছু বলার অনুমতি আছে কিনা, এটাই ছিল আমাদের প্রকাশ্য যোগাযোগের কাছাকাছি আসার সবচেয়ে কাছের ইঙ্গিত। এ কারণেই তিনি কিছু বলতে পেরেছেন। আর তিনি যে কিছু বলতে পেরেছেন তা এই ইঙ্গিত দেয় যে মানুষকে বুঝতে হবে যখন বহির্জাগতিক প্রাণীদের আমাদের সামনে খোলাখুলিভাবে উপস্থাপন করা হবে এবং তারা আমাদের সমাজের সাথে খোলাখুলিভাবে জড়িত হবে, তখন তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে পড়বে। সুতরাং মানুষকে এই ধারণার সাথে অভ্যস্ত হতে হবে যে বহির্জাগতিক প্রাণীদের সাথে আমাদের যোগাযোগের ধরনের উপর ভিত্তি করে আমাদের রাজনীতি পরিবর্তিত হতে পারে, এবং তারা এখানে এসে আমাদের সামাজিক কাঠামো নিয়ে মন্তব্য করতে এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো সম্পন্ন করতে আমাদের সাহায্য করতে খুব আগ্রহী হতে পারে। তাই আমি এটাকে যোগাযোগের খুব কাছাকাছি আসার একটি লক্ষণ হিসেবেই নিচ্ছি যে তিনি এই পর্যায়ে এসেও অন্তত এতটুকু বলতে পেরেছেন, কারণ এটি একটি ইঙ্গিত যে তারা শুধু এখানে এসে হাত গুটিয়ে দাঁড়িয়ে থেকে আমাদের সেই একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখবে না যা আমরা সবসময় পার করে এসেছি। তারা জড়িত হবে। সুতরাং আমি মনে করি মানবজাতিকে এই ধারণার সাথে অভ্যস্ত হতে হবে যে ভিনগ্রহীরা আমাদের রাজনীতি, সমাজবিজ্ঞান, আধ্যাত্মিকতা, অর্থনীতি, প্রযুক্তি, আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে জড়িত থাকবে। সুতরাং উন্মুক্ত যোগাযোগের অন্তত একটি দিক এটাই বোঝায়। এটা শুধু এমন নয় যে ঠিক আছে আমরা সবাই হাত ধরে কুম্বায়া গাইব, বরং আমরা খুব ইতিবাচক উপায়ে বিশ্বকে নতুন করে গড়ব, এবং এর মানে হলো এখানে যা ঘটছে সে সম্পর্কে তাদের মন্তব্য করার ক্ষমতা থাকতে হবে। আর মানুষ এটা নিয়ে আতঙ্কিত হতে পারে না।
বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের করা সাক্ষাৎকারগুলোর মধ্যে এটা আমার সবচেয়ে প্রিয়। আমি এটা খুবই পছন্দ করি। হ্যাঁ, এবং বাসার কমিউনিটি ও আমাদের কমিউনিটিকে এই সব চমৎকার প্রশ্ন জমা দেওয়ার জন্য আরো একবার অনেক ধন্যবাদ। এই সাক্ষাৎকারগুলো দিন দিন আরো ভালো হচ্ছে, তাই ধন্যবাদ। ড্যারিল, আমরা কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমাদের কাছ থেকে আপনার কিছু প্রয়োজন? আপনি তো এটা করছেন, যেমন এই তথ্যগুলো শেয়ার করে এভাবে আমাকে সমর্থন করছেন। আমি এর প্রশংসা করি। যে যা কিছুই করুক না কেন, যা তার প্যাশনকে অনুসরণ করার পরিচায়ক, তা আমার এবং অন্য সকলের জন্য একটি সমর্থন। তাই কমিউনিটিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এই মাধ্যমটি তৈরি করার জন্য আপনাদের ধন্যবাদ, যার মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি এবং মানুষ তাদের নিজেদের গতিতে এগুলো নিয়ে ভাবতে ও আত্মস্থ করতে পারে, এবং আমি এর প্রশংসা করি। ধন্যবাদ, ড্যারিল। হ্যাঁ, যারা প্রশ্ন জমা দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং পরের পর্বে আবার দেখা হবে। হ্যাঁ,